Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920 তে। আমি আরজে কিবরিয়া, শুনে হয়তো বুঝতেই পাচ্ছেন যারা এই অনুষ্ঠানটা নিয়মিত শোনেন, আপনাদের সাথে আছি। এবং আমার সঙ্গে আজকে এমন একজন মানুষ আছেন যার জীবনের গল্প আপনাদেরকে নিশ্চয়ই অন্যরকম একটা জায়গায় নিয়ে যাবে, কারণ তার কিছু বিশেষ কোয়ালিটি আছে। আমরা সেই জায়গাটিতে না হয় একটু পরেই যাই, তার আগে বলি এই অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জীবনে বিশেষ কোনো কোয়ালিটি না থাকলেও চলবে। একেবারে আপামর জনসাধারণ থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে এসেছেন, তাদের জীবনের গল্পগুলো ভাগাভাগি করেছেন এবং সেই জীবনের গল্প থেকে অনেকেই অনেক কিছু নিয়েছেন। আমাদের এই প্রিয় অনুষ্ঠানটিতে যদি আপনি আপনার মন খুলে কোথাও যদি কিছু বলার না থাকে, আমাদের এখানে এসে যদি বলতে চান, আপনি আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা ফোন করে বলতে হবে কি বিষয়ে আপনার জীবনের গল্প, এবং তারপর আপনার নিজের নামটা বলবেন, সেল নাম্বারটা দেবেন, আপনি কোথায় থাকেন সেটা বলবেন। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব যদি আপনার জীবনের গল্পটি প্রচারযোগ্য হয়। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আরো একবার বলছি 09613892। তো চলুন এই পর্যায়ে যিনি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। আমার নাম বাবুল। পুরো নামটা বলেন। আমার নাম বাবুল, গান করি তো, বাবুল শিল্পী এবং বাবুল সরকার মানুষে বলে। বাউল শিল্পী বাবুল সরকার। জি। তো দৃষ্টিপ্রতিবন্ধী, আমি অল্প একটু চোখে দিকে দৃষ্টিপ্রতিবন্ধী ওর আমার মানুষে ডাকে। মানে দৃষ্টি প্রতিবন্ধীও ডাকে আপনাকে? জি জি। বাবুল সরকার, আপনি থাকেন কোথায়? থাকি আমি টঙ্গী। টঙ্গীতে থাকেন। বয়স কত আপনার? 21 বছর বয়স। ঠিক আছে, আমরা আপনার জীবনের গল্পটা আজকে এখানে আমাদের চ্যানেল লিসনার আছেন রেডিওতে, তাদেরকে শোনাতে চাই। একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে বলুন আপনি, আমরা শুনবো। আমি বাল্যকাল থেকে শুরু করব। জি জি। যখন আমার 1.5 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। আমার 2 ভাই 2 বোন। জি। তখন আমার বোনের আমার আব্বু বিয়া দেয়া, তারপরে মরছে আমার আব্বু। কয় ভাই বোন ছিলেন আপনারা? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আপনি সবার ছোট? জি, সবার ছোট আমি। আচ্ছা। তখন আমার এক বোনের বিয়ে আমার আব্বুই দিয়ে গেছে। তারপরে আমার এক বোন আছে, এক ভাই আছে, আমি আছি। তখন আমার আব্বু যখন মারা গেছে, তখন আমার বোন থাকতো ঢাকা, গার্মেন্টস করতো। জি। আমার ভাই থাকতো বাড়ি এলাকায় গৃহস্থী কাজ করতো, কৃষকের কাজ করতো। জি। তখন আমার 1.5 বছর, আমি তো ছোট, আমার আম্মু কেমনে আমার পালবো, আমার আম্মুর পাশে কেউ নাই। আচ্ছা। তখন আমার আম্মু 5,000 টাকা লোন তুললো। আমার যেটা বলছে বড় হইলে, আপনি যেটা শুনছেন আর? জি, আমি 5,000 টাকা লোন তুললো। আশা ব্যাংকে লোন তুললে 5,000 টাকা লোন তুললে, তারপরে স্টিলের প্লেট এবং বাড়ি এসব গুলা গ্রামে গ্রামে হাইটে হাইটে বিক্রি করতো। এগুলো বিক্রি করে করে সংসার চালাতো? জি, সংসার চালাতো। আমার লালন পালন করছে, অনেক অনেক কষ্ট করে আমার পালছে। ঠিক আছে। যখন আমার 5-6 বছর বয়স, তখন আমার আম্মা আমারে ফরমাইশ দে, বাবুল তুমি এই গ্লাসটা আনো, কি প্লেটটা আনো। তখন আমি খালি হাতাই, দেখি না। তখন আমার আম্মু বুঝতে পারলো আমার পোলা তো চোখে দেখে না। তখন এই কথা যখন বুঝছে, তখন আমরা তারাইল থানা একটা হাসপাতাল আছে, সেইখানে গেছে। আচ্ছা। দিল মোহাম্মদ একজন ডাক্তার আছে, নাম দিল মোহাম্মদ ডাক্তার। তার কাছে যোগাযোগ করলো, করার পরে আমাকে সেইখান থেকে ইসলামী হাসপাতালে নিয়ে গেল, হারুম গেট, ঢাকা হারুম গেট। তখন আমার একটা চোখ অপারেশন করাইছে। করানোর পরে তখন হালকা একটু আমি দেখি, হালকা এক চোখে। আমার কিন্তু এখনো কিন্তু এই যে ডাইন চোখটা কিন্তু অপারেশন করা, বাম চোখে কিন্তু অপারেশন করাইছি পরে, তারপরে দেখি না হেঁটে দিয়া। আচ্ছা। আমি ডাইনটা দিয়ে অল্প একটু দেখি, আমি একলা দূরে কিছু দেখি না, ছোট্ট জিনিস দেখি না, আমি শুধু অল্প এই চোখটা দিয়ে একটু চলতে পারি। আচ্ছা। তারপরে তারা ডেট দিয়ে দিছেন যাওয়ার জন্য, যাইতে পারলাম না কেন? আমার আম্মুরে এক কাটা জায়গা ছিল, আমার নানার ভাই পাইছেন এক কাটা জায়গা ছিল, এক কাটা জায়গার মধ্যে আম্মা ছোট একটা ঘর বানছিল। আমার মামারা বলতেছে এই জায়গাটা দিয়ে ফেলা লেখা, আমার বাড়িতে সারা জীবন তুমি আমার বাড়িতে থাকবে, তোর আমি ফেলামো না। কাকে বলেছে এটা? আমার আম্মুরে বলেছে। কে বলেছে? আমার মামু। মামা বলেছে। আচ্ছা, মানে ওই জায়গাটা আপনার মার কাছ থেকে চাচ্ছে? জি জি। তুমি সারা জীবন আমার পাশে থাকবে, তোর আমি বলবো না, তুই আমার বাড়িতে থাকবে। তখন আম্মা বলে, না আমার সন্তান আছে, আমি কেমনে দিলমু, তুমি কোন ধরনের কথা কন্যা হেডে আমি দেখবো। তখন আম্মা শিকারে না, তখন আম্মারে ভয় দেখা মরার জন্য, ধাউলিয়া এবং সুরিলিয়া ভয় দেখা দিতে হইব। তখন এই গ্যাঞ্জাম সৈন্য আমার চোখটা অপারেশন করানি হইল না, যাইতে পারলো না। আচ্ছা। তখন জায়গাটা লেখা নিয়ে নিল জোর করে, আমার পাশে তো কেউ নাই, জায়গা লেখা নিয়ে নিছে। তখন আম্মা কোথায় যাইবো, কিনো জায়গা নাই যাওনের।
তখন আমারে মাইরা বাইর করে দিল বাড়ি থেকে। যখন আমার মারে বাড়ি থেকে বাইর করে দিয়েছে তখন আম্মা কোথায় যাইব, জানার কোনো জায়গা নেই। তখন আমাদের গ্রামে এক লোকের অনেক জায়গা সম্পদ আছে। তারপরে তার এক কান্না করে গিয়ে বলছে, দেখ আমারে বাড়ি থেকে বাইর করে দিয়েছে, এই ফুলাটা আমি কোথায় যাব, কই যাবো, জায়গা নাই। তারপরে সে আমাদেরকে একটা ছোট্ট ঘর বেঁধে দিছে, এই পাশে অফিসারি এই পাশে অফিসারি মাইজে একটু জায়গা আছে, এই জায়গার ভিতরে একটা ঘর বেঁধে দিছে। ফিশারি মানে মাছের চাষ। জি। ওকে। তখন এখানে আমরা আম্মু আর আমি থাকি। আম্মু ব্যবসায় করে, ব্যবসা মানে ওই যে থালা বাসন বিক্রি করে। তখন এমনি চলতেছে, ব্যবসা করতে করতে ভালোই চলতেছে, আমার চালাইতেছে, অনেক কোনো কষ্ট দেয় না। আমার আম্মু নিয়ে না খায় থাকে, আমার না খায় রাখে না। তারপরে এখানে 2 বছর থাকলাম। ধরেন এইখানে এক লোকের সাথে আমার আম্মুর একটু ঝগড়া হয়েছিল। ধরেন আমরা অন্ধকার গ্রাম তো অনেক ভয় লাগে, বুঝছেন, গ্রামে আমরা থাকি না। অনেক সময় আম্মু আর আমি ছোট মানুষ, প্রতিবেশীর বাড়ি গিয়ে আমরা থাকি, ঘুমাই কাছেই। তখন ঝগড়া লাগছি যে আমার আম্মু 2 দিন পরেই প্রতিবেশীর বাড়ি ঘুমাই লিছে গিয়া। তখন রাত্রে যখন 3টা বাজে তখন ঠাস ঠাস শব্দ হইতাছে। তখন আমার আম্মু ভাবতেছে কি পুলিশ মনে গুলি করতেছে, এই কারণে মনে এটা শব্দ। তখন যার ঘরে ঘুমাইছি সেই মহিলা ঘর থেকে বাড়িছে, বাইর হইয়া দেখে আমাদের ঘরে আগুন, বিশাল আগুন। আম্মা আপনাদের ঘরে আগুন মানে ওই যে ঘরে আপনাদের থাকতে দিছিল ওই ঘরে? জি জি জি, যে ঘর বাঁধে দিছে, সূত্রবান্তি করে লাগাইছে আসি। তখন আম্মা বিশ্বাস করে না, কি কস তুই? তখন আম্মা বাহির হইলো করতে, বাহির হইয়া মানুষ সিল্লা টিল্লা, মানুষ দুনিয়ার মানুষ এখানে ধলা করছে, কইরা বিশাল আগুন, বিরতে পারে না। তখন মানুষও বিরতে পারে না, আগুন আর নিবাইতে ভালো না। তখন আম্মা নিবাইতে যা, না আমি পুড়ে যাবো গা। আমার এত 14,000 টাকা আবার ঘরে ছিল, 14,000 টাকা ছিল, মাল ছিল, অনেক কিছু ছিল। তখন আম্মার নিবাইতে পারে না, অনেক মানুষ চেষ্টা করছে, নিবাইতে পারছে না। তারপরে আম্মা সকালবেলা অজ্ঞান হয়ে গেল, কিছুই নাই, যে ব্যবসা করতো কিছুই নাই। পিলদানের কাপড়টা আমার একটা শুধু পাপে প্যান্ট, ছোট প্যান্ট ছিল, একটা সিরা গেঞ্জি ছিল, আমারও কিছু ছিল না, আমার আম্মুরও কিছু ছিল না। তখন কি করবো, কোথায় যাবো? আম্মা গেছে অজ্ঞান হইয়া। তখন সুস্থ হয়েছে আম্মা একটু, আমার কিন্তু ওখানে বেন ডিস্টার্ব সমস্যা। তখন বেন একটু আইছে। তখন যে আগুন লাগাইছে সেই কিন্তু বলতেছে মামলা করবো গিয়া, টাকা পয়সা যা লাগে সবকিছু আমি দিব। তখন বলে আমি তো সাক্ষী পরে পাইবো না, সাক্ষী তো কেউ ডরা দিব না। না আমি সাক্ষীও দিব, আমার মামারাও কিন্তু বলছে সাক্ষী দিব। তখন মামলা টামলা করাইছে। কার এগেইনস্টে মামলা করলো, কার বিরুদ্ধে মামলা করলো? মামলা করলো প্রতিবেশী, হ্যাঁ লাগাইছে আগুন। আচ্ছা, ওই যার সঙ্গে ঝগড়া করছিল? জি। আচ্ছা, তারপর? তখন মামলা করাইলো, করানোর পরে পুলিশ এসে তদন্ত লাগে সাক্ষীর জন্য। তখন কেউ আর সাক্ষী দেয় না, কেউ বিচার আমার আম্মু পায় না। আমার আম্মু খালি খান দে। আম্মার বললাম থাক, আল্লাহ একদিন বিচার করবো নি, তুমি আল্লাহর প্রতি সাইরে বয়ে দেখো, তোমার আমি ভিক্ষা করে খাওয়াবো, ঠিক আছে? আপনি এটা মাকে বললেন? জি। তখন আমি যখন আমার বয়স যখন 7 বছর এই সময় আমার, তখন আমি, আম্মা তো কোনো কাজ করতে পারে না, কিন্তু ব্যবসা করতে পারে, আমার মাথার সমস্যা হয়েছে। তখন আমি কি করবো, আমার মানুষ তো আর বৈশা খাওয়াইবো না। তখন পাশের এক গ্রাম আছে, আমার অনেক চিন্তু, তার জামাই নাই, এক মহিলা মুরব্বী। তখন বলতেছে আমার সাথে তুই থাক, তোর বড় লইয়া। তখন তার বাদ গেছি, মানুষ 1 দিন 2 দিন 3 দিন খাওয়াইবো না, কিন্তু 2 দিন খাওয়াইলে কিন্তু বিরক্ত হয়ে যা। তারপরে আমি কি করলাম, একটা পিচ্ছি ছিল, সে গ্রামে গিয়ে সাহায্য মাগতো, তার বাবা নেই। তখন তার আমি বলছি, দেখ আমি কি করবো, আমি বড় থাকতাম, একটা কর্ম করতে পারতাম, আমি কি করবো, তোর সাথে আমার কি নিবে নাকি? আজ চল। পরে আমি কি করবো, আমি 2-1টা গান টান পারি, 1টা গান পারি। তখন আমি গান গামু, তুই যা করবি তুই চাইবি। গান পারি মানে আপনি গান শিখতেন তখন? জি জি, শিখতাম। আমার আম্মু মাঝে মাঝে একটু শিখাইতো, এরকম না, ধরে এক করলি, এক গানে করলে আরেক গানে লাগা দিতাম, আরেক গানে করলে আরেক গানে লাগা দিতাম। মানে এটা গুনগুন করে গাইতেন আর কি? জি জি। এটা কি মানে ইচ্ছা করেই করতেন নাকি গানের প্রতি? না, ইচ্ছা করে না, এমনি শখে শিখতেন। তখন আমার বিষয় আমি ভিক্ষা করবো, সমস্যা, গান তো বড় কথা না। তখন আমি গানও গাইতে পারি না। তারপরে আমি গেছি, আমার তোর সাথে আমার নিয়ে নিবেনি। পরে গ্রামে গেছি, গ্রামে গিয়ে চাল উঠাইছি, ভিক্ষা আমি চাইছি আমার জন্য। গেছি, দেন আমাদের ঘরটা ফুরেলছে মানুষে, আমাদের জায়গা সম্পদ কিছু নাই, ঘরটা ফুরেলছে, কোথায় যাবো? আমার ফালতে হইব, আমার বড় ভাই এরা কেউ পাশে নাই, আমরা যদি একটু সাহায্য দেন আমার মারে ফালতে পারবো। তখন গ্রামে হাইটা ছাউলানি 3 কেজি 2 কেজি আপনি ভিক্ষা করা শুরু করলেন? জি, ভিক্ষা করা শুরু করলাম। এমনি 2 মাস করলাম, করার পরে
এক লোকের সাথে আমি গেছি, আমরা আমাদের বাড়ির পাশে একটা নিনগঞ্জে বাজার আছে, নাম নিনগঞ্জে বাজার, জি দাঁত ফালাইতে গেছি। তখন সেইখানে বলতেছে আপনার পোলা কি করে, কি করব এখন, আমার পোলা তো সাহায্য মেঘে আমারে ফালতাছে, এরম পোলা কয়টা পাওয়া যায়, 7 বছর ছোট মানুষ, লেখাপড়া করতে পারে না, আমার ধ্বংস করে দিছে মানুষে। আচ্ছা সমস্যা নাই, তোরা সুখে থাক, একদিন আল্লাহ আমার পোলার বড় করবই। তখন কি করে গান করে। তখন একটা গান শুনলো আমার, শোনার পরে এক লোকে বলতেছে কালকে তুই না আমার বাড়িতে যাইস, তোর আমি একটা এই হারমোনিয়াম শেখাবো। মানে আপনি তখন গান করতেন? না, টুকটাক আসি, আমার কণ্ঠটা শুনছি, আমার কণ্ঠটা শুনছি, আচ্ছা কণ্ঠ অনেক ভালো, কালকে তুই না আমার বাড়িতে যাইস। আচ্ছা, যে লোকটা আপনাকে বাড়িতে যেতে বললো ওই লোকটা কি গান করতো? এই লোকটা এই তো ফকিরি গান করতো আসি টুকটাক। আচ্ছা, তো ও আপনার সম্পর্কে জানলো কিভাবে? জানলো যে আমি দাঁত ফেলাইতেছি নিঙ্গলজে বাজারে। আচ্ছা, তখন আমার দেখে তার মায়া লাগছে, বলতেছে আপনার পুরোটা কি করে। তখন বলতেছে পুরোটা কি করে, আমি চাইছিলাম গান শেখাইতে, ঠিক আছে কণ্ঠটা ভালো। আপনার মা চেয়েছিল গান শেখাতে? জি, আমার মায়ে নিয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তখন বলছে কালকে আমার বাড়িতে যাইস, তখন তার বাড়িতে আমি গেছি পরের দিন। লোকটার নাম কি ছিল? করিম। করিম, মানে উনি ফকিরি গান করতেন? জি 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 জি। আচ্ছা। তখন সে নিচে সমস্যা নাই, তোর কিনু বেতন মতন দিতে হইব না, তুই না আমার বাড়িতে থাকবি, খাইবি, তোর আমার নিয়ে আয় পড়িস। আচ্ছা। তখন গেলাম পরের দিন, এমনি গেলাম 15 দিন থাকলাম। 15 দিন খাওয়ার পরে আমার কাছে টিয়া পয়সা না, আমি টিয়া কইতো দিমু, আর কিন্তু এই যে ভিক্ষাত যে করলাম, ভিক্ষাত কিন্তু আর যাই না। ভিক্ষা বন্ধ করে দিয়েছেন? জি, তার বাড়িতে যাওয়ার পরে। আচ্ছা। তখন তার বউয়ের কামাই কিন্তু শেখা, যে আমার করে নিছে করিম, আচ্ছা, সে কিন্তু আবার বউয়ের কামাই খা, সে কিন্তু কাজকর্ম করতে পারে না। বুঝেন অবস্থা। হ্যাঁ। তখন তার বই বলতেছে কিরি তুই না বইয়া বইয়া খাস, আবার 2টা লোক আনছস, তারও তুই বইয়া বইয়া খাইতেছস, তো এটা কি হইলো। তখন এই কথা শুই না আমি চোখের হানি ছেড়ে দিছি। বলতেছি সমস্যা নাই, আমি তো টুকটাক কয়েকটা গান শিখাইছে, আমারে 2-1টা গান শিখাইছে, তা আপনার সাথে আমি যাবো। কিন্তু গ্রামে গ্রামে শুই বেছে এবং রাশি গনে, ঠিক আছে। তখন তার সাথে সাথে আমি কইছি আপনার সাথে আমি যাবো, বইলা যে ঝুরি বাজাইতে পারি, তখন ঝুরি ওই যে বুঝতে পারছি, মন্দিরা বলে। মন্দিরা। তখন এডি আমি বাজায় গান গামো, আমি কিছুই কমো না, আমার লজ্জা করে, আপনি যা কইবেন আপনি বইলা নিবেন। তখন মানুষের কাছে বলে, মানুষজন জমে, অনেক মহিলারা মুরব্বীরা জমে, বলতেছে ফুরাটা অনেক ভালো গান জানে, গাও বলো গাইতো। তখন আমি গান বলি, তখন অনেক মানুষ জমা হো। কি গান গাইতেন ওই সময়টাতে, মনে আছে? ওই সময়টাতে কি ধরনের গান করতেন? বলতাম অনেক কষ্ট গান বলতাম। কি ধরনের? একটা স্যাম্পল করে শোনাবেন আমাদেরকে? সমস্যা নেই, পুরোটা শুনে দেওয়ার। জি শোনান। আমি দেখি আইলাম সোনার ছবি আমার দয়া, দেখি নাই রে বন্ধু আমার দয়া, দেখি নাই বান্ধব আগে, জানি না একটি বাসায় 2টি পাখি, ওরে দয়াল কত যে আনন্দে থাকি গো, ও দয়াল একটি বাসায় 2টি পাখি, ও দয়াল কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে দেখি নাই বাজান। এখন তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে দেখি নাই বাজান আগে, জানি না দয়া আত্মা তেমি ছায়া আত্মা, ওরে বন্ধু আত্মা তেমি ছায়া আত্মা, ওরে বন্ধু কইছি কত মনে কথা রে, আত্মা তেমি ছায়া আত্মা, ও বন্ধু কইছি কত মনে কথা রে।
নাই আমার আপনা বান্ধব আগে জানি না ওই সাধক হালিম বলে মন পাখি রে সাধক হালিম বলে এই মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে রে ওরে সাধক হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি ছেড়ে রে কি ফল হবে হিরিত করে যেতে মেরে নাই সীমানা বান্ধব কি ফল হবে হিরিত করে যেতে মেরে নাই সীমানা বান্ধব আগে জানি নাই তুমি এমন করে ছেড়ে যাবি রে বাজান আগে আগে জানি না। এই গানগুলো করতেন আপনি মানে মূলত আপনার বাবার মারা গেছে জি। এই গানটা আমি সর্বপ্রথম এই সর্বপ্রথম আপনি শিখেছিলেন কষ্টে আসি এবং এই গানটা গাওয়ার পর পরে ওই লোকটা আপনাকে নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য আদায় করত। জি জি। তারপর এখানে থাকলাম 2-1 মাস গেল, 2.5 মাস হইলো। 2.5 মাস থাকার পরে যে লোকে আমার নিছে তার বই আবার আমার আম্মুর দিয়ে মাইন্ড করার পরে আমার আম্মু ঝগড়া করছে। ঝগড়া করার পরে এখান থেকে আমি গেলাঙ্গা, আমরা চলে গেলাম গিয়ে আমার আম্মুরে আগে যে বলছিলাম না এক মুরব্বীর বাড়ি আমার আম্মু নিয়ে উঠছিন, তখন সেই বাড়িতে আমার আম্মুরে নিয়ে থইলাম। তোর পরে এক লোকে আমার বলছে, সে তাকে বৈরব বলতেছে তোর কিছুই লাগবে না, তুই একলা আমার কাছে থাকবি, তোর মারে আমি দেখমু তোরে আমি দেখমু, তুই না আমার পাশে আইসা পড়। এই ভৈরবের লোকটা কেন বললো এই কথা? বললো ওই যে এক জায়গায় গানে গেছিলাম, ও গান পছন্দ করেছে। জি, একটা অনুষ্ঠানে ছোট ছোট অনুষ্ঠানে এসে আমি 2টা গানই পারি। তখন এই একটা গান আরেকটা কোনটা? পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষের দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তো এই দুটো গান শুনে সে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে থাকার জন্য। জি জি। ওকে, তারপরে গেলাম, আমার আম্মুরে ফালাইতে আমি গেলাম গা, কত আম্মুরে দেখবো আমি, সমস্যা নাই। তখন আমার নিয়ে গেল গা, তার সাথে আমি অনুষ্ঠানে যাই, ছোট ছোট অনুষ্ঠান আমার নিয়ে যা। আমি তো তালে পাকা না, কিছুই জানি না, খালি 2-1টা গান অল্প গাইতে পারি, কণ্ঠটা এই সময় আরো ভালো ছিল। আচ্ছা। তারপরে তার বাড়িতে থাকলাম বৈরব, এখানে 5 মাস আমি থাকছি। থাকার পরে মা ছিল এখানে নাকি মাকে আলাদা? না, আমার মারে আলাদা। তখন আমার মার সাথে আমি যোগাযোগ করতে পারি না, তোর মার সাথে যোগাযোগ করা লাগবো না, সেই সময় কিন্তু বললা নিচ্ছে সমস্যা নেই, তোর মার সাথে আমি যোগাযোগ করাবো। মা জানতো আপনি কোথায় আছেন? কিছুই জানতো না মা? যখন নিয়ে যা আমারে তখন আমার আম্মু জানতো। আচ্ছা। তখন তো বললা নিছে, আচ্ছা বলে মা তোমার আমি দেখবো, ঠিক আছে তুমি চিন্তা করো না, তোমার আমি খবর নেবো, তোমার টাকা পয়সা পারামো। এই 5 মাস কি আপনার গান শেখায় নাকি আপনাকে দিয়ে ভিক্ষা করে? না, তখন ভিক্ষা করে না, তখন সে আমার তার বাড়িতে রাখে, আমারে সাথে সাথে রাখে, আর যে গানে যা তখন গানে নিয়ে যায়। জি, গানে নিয়ে যাওয়ার পরে এই যে 2-1টা গান টান আমার গাওয়া, আসি লাস্টে একটা গান গাওয়া। আমি ছোট মানুষ, তখন মানুষে ভালো বক্সিং খুশি দেয়, আমি কিন্তু আমি লই না, সেই লো। তখন এমনি চলতাছি, এর মধ্যে রমজান মাস আইসা গেছে, তখন তোর গান টান নাই। তখন তার বউ এরকমই, ধরেন এই লোক সাধু বলে আসি, তার যা দাদার গেছে তার নাম সাধু, সবাই সাধু বলে, তার সন্তান কিন্তু সন্তান নাই। তারপরে সেই লোকের মতন হেইলাও আবার বউয়ের কামাই খা, আমি দুঃখের মধ্যে দুঃখ, হেইটা ওই হেন ওই এরকমই অবস্থা। আবার যে 5 মাস থাকলাম যার কাছে ভৈরব গেছিলাম, আমার মারে সাইরা হেন ওই অবস্থা। তখন 5 মাস হওয়ার পরে বলতেছে, তুই জাগা, তোরা রাখবো না। তার বউয়ে অনেক গালাগালি করছে, তোরা রাখবো না, তুই জাগা। তখন কিন্তু আমার আম্মুর সাথে আমার যোগাযোগ নাই, কোথায় যাবো আমি, আমার তো কেউ নাই, আমার আত্মীয় স্বজন বাড়ি সম্পদ জায়গা ঘর কিছুই নাই, আমি কই যাবো? আমি বলতাছি আপনারা স্যার আমি যাবো না, আপনারা মারেন রাখেন কাটেন, আপনার ইচ্ছা। মায়া লাগে অনেক, তারা লাগে, তখন মানেই না। তখন আমারে গাড়িতে উড়ে ভাড়া দিছে, পিন্দান আছি না, একটা গেঞ্জি পিন্দা আমি আইছিলাম, আমি কাপড় তো কিছু আনছি না, আমার কাপড় তো কিছু লাগবো না, যান সমস্যা নাই। আপনারা আমার এত কষ্ট দিচ্ছেন, আমার মারে ফালাইয়া থুই আপনার কাছে আমি আইসি, আমার মা একটা অসহায়, আমার মারে ঘর বাড়ি ফুরাইয়া জায়গা সম্পদ সব কিছুই নাই, আমার মা অসহায়, ভিক্ষা করার মতো
ঠিক আছে, আমার মার আমি ভিক্ষা করে খাওয়াইতাম। তারপর আমি আল্লাহ দরবার অনেক শুকর আদায় করছিলাম, আমার মারে ফলে আপনার কাছে আমি আয়সা পড়ছি, আপনার খেদাই দিয়েছেন, সমস্যা নেই কিন্তু। তখন আয়সা পড়লাম সেইখান থেকে, আসার পরে গাড়িতে আমার তুলে দিল, তুইলে এই যে নিনগঞ্জ বাজার আবার আমি আসলাম, আচ্ছা যেখান থেকে এই যে সেই লোকের সাথে পরিচয়। আচ্ছা, তখন নিনগঞ্জ বাজার আসলাম আমি। কোন বাজার? নিমগাজি? নীলগঞ্জ নীলগঞ্জ। আচ্ছা, কোন জেলায়? এটা কিশোরগঞ্জ জেলায় পড়ে, কিশোরগঞ্জ জেলা। আমার দেশে। তখন আসলাম, কোথায় যাবো, আমার মারও কিন্তু দেখা নাই। আর মা কই আছে জানেন না আপনি? না, আমার মামুর তো আমি যাবো না, আমার মামু এত বড় আঘাত করলো, ঠিক আছে, আমরা এতিম বানাইলো, আমরা একটু জায়গা ছিল লিখে নিয়ে নিছে, তখন কোথায় যাবো, কি নিয়ে যাবো না, নিয়ত করছে কি এখানে একটা মাছ বাজার ছিল, তখন নিয়ত করেছি যা আমি কিনে নিয়ে যাবো না, এইখানে বসে থাকবো, যদি কেউ ভালো লাগে ভিক্ষা আর করবো না, আমি নিয়ত করছি দূর আর ভিক্ষা মুখে দরকার নাই। আমার মার যখন আমার মা কাছে আছেন তখন ভিক্ষা করে খাওয়াইছি, এখন আমি একভাবে আল্লাহ আমার দিলাবাদ চালাইবই। তখন বাজারে বসে আছেন, কই যাবো, আমার তো কিন্তু জায়গা নাই, আমি কই যাবো, তখন একটা মাছ বাজার, তখন মাছ বাজার আইলাম, আমার তো কেউ চিনা না, তখন আমার বয়স কিন্তু 9 বছর হয়েছে, আমার কেউ নাই, আমি কই যাবো, তখন আমি মাছ বাজারে আমি ঘুমাইতাম, 2 দিন আমি না খাওয়া ছিলাম। 2 দিন না খাওয়ার পরে একদিনে এক হোটেলের মালিক আয় বলতেছে, কিরে তুই কই থাকস? কই থাকমু, আমার গেরাম হয়েছে বান্দিলে, আমার অনেক আমার মারে ফালা থেকে গেছিলাম, আমার ঘর বাড়ি সব পুড়ে দিছে, আমার মারে। আপনি আপনার সমস্ত কিছু খুলে বললেন। জি বল। প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, সারা দুনিয়াতেই যারা গান তারা যারা আমাদের কাছে পরিচিত, আমাদের কাছে পপুলার, তারা শুধু আমাদের কাছে স্টার না, সুপারস্টার, মহাস্টার, মহাতারকা। কিন্তু আমি আমার অনুষ্ঠানে আমি তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে বলতে চাই, এই অনুষ্ঠানে যারা আসেন গায়ক কিংবা যারা গানকে ভালোবেসে জীবনের জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছেন, তারা আসলে কেউই সুপারস্টার না, তারা আমাদের মতোই প্রান্তিক পর্যায়ের খুব সাধারণ মানুষ, গায়ে গ্রামে পথে ঘাটে হেঁটে একেবারে কষ্ট করে গায়ে গতরে পরিশ্রম করে এই গানটাকে সাধনা করে কিংবা গানটাকে পুঁজি করে জীবন বাজি রেখে এগিয়ে যাচ্ছেন এরকম কিছু মানুষ। এদের মধ্যে কেউ আছেন, তাদেরকে যদি প্রপারলি নার্সার করা যেত তাহলে হয়তোবা এরাও মহাতারকা হওয়ার যোগ্যতা রাখত। আমি শুধু আমার এই প্ল্যাটফর্মে তাদের কিছুটা সুযোগ করে দিয়েছি মাত্র। আমি জানি না তারা এখানে মহাতারকা হওয়ার জন্য কেউই আসেন না, শুধু এতটুকু বলতে পারি নিজের মন খুলে মনের কথাগুলো বলার জন্য এখানে আসেন, আর আমরা তাদের কণ্ঠে কিছুটা শোনার সুযোগ পাই। তো আজকে আমরা সেই সুযোগটা হাতছাড়া করব না, আমরা নিশ্চয়ই তার কাছ থেকে গান শুনবো, এবং অনেকেই গানের জন্য রিকোয়েস্ট করছেন ফেসবুকে। কিন্তু তার আগে আমরা তাদের জীবন গল্পটা একটু শুনতে চাই। আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিচ্ছি, 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর আমাদের আজকে যিনি অতিথি আছেন বাবুল সরকার, তাকে যদি আপনারা দেখতে চান তাহলে চলে আসবেন ফেসবুক পেজে, আমার যে পেজটি আছে ওখানে ভিডিও দেওয়া আছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। প্লিজ লাইক দিয়ে দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ABC Radio, number 1 for entertainment. Radio only for you. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। প্রিয় শ্রোতা, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। 4 মিনিট পর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে বাবুল সরকার রয়েছে তার জীবনের গল্পে। বাবুল সরকার, আমরা ঠিক বিরতি যেখানটাতে নিয়েছিলাম সেখান থেকে ফিরবো। তার আগে আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই, যদি লালনের গান হয়, আমার খুব পছন্দ। আপনি শুরু করুন।
বাড়ির পাশে আর শ্রীনগর সেথায় ঘোর পড়শি বসত করে আমি একদিন না দেখিলাম তারে রাম ঘিরে অঘাত পানি নাই কিনারা নাই তরুণী পরে রাম ঘিরে অঘাত পানি নাই কিনারা নাই তরুণী পারে বাঞ্চা করে দেখব তারে বাঞ্চা করে দেখব তারে কেমনে শেখা যায় রে আমি কেমনে শেখা যায় রে আমি একদিনও না দেখিলাম তারে আমি কি বলবো পড়শির কথা হস্তপদ স্কন্ধ মাথা নাই রে কি বলবো পড়শির কথা হস্তপদ স্কন্ধ মাথা নাই রে অনেক বাসে শূন্য রূপ ক্ষণিক বাসে শূন্য রূপ ওরে ক্ষণিক বাসে রে ক্ষণিক বাসে রে আমি একদিনও না দেখিলাম তবে খুশি যদি আমায় যত জং যন্ত্রণা সকল যাইত দূরে খুশি যদি আমায় চৈত জং যন্ত্রণা সকল যাইত দূরে শিয়ার লালন একসাথে শিয়ার লালন একসাথে লোক যোজন হাতে লোক যোজন হাতে আমি একদিনও না দেখিলাম তরে আমি একদিনও না দেখিলাম তরে অসাধারণ গান আপনি। আমরা সময় পেলে আরো গান শুনবো, তার আগে আপনার জীবন গল্পটা একটু তুলে নিয়ে আসার চেষ্টা করি। হ্যাঁ, তো কি হলো তারপরে মাছের বাজারে যেটা বসে আছেন? এক লোক এসে জিজ্ঞেস করছিল। হ্যাঁ, 2 দিন ধরে আমি উপাস, আমি আর কথা বলতে পারি না। তখন তার সামনে আমি কাইন্দা দিছি নগদে। আমার কেউ নাই, কোথায় যাবো? এই কারণে আমি এখানে ঘুমাই 2 দিন ধরে। কেউ আমার এক লঙ্গা ভাতও খাওয়াই না। আমি যে সামু গিয়ে আমি লজ্জা করে আমি চাই না। তখন সে বলতেছে তুমি কি করছ? আমি কিছু আমি টুকটাক গান টান করি, টুকটাক 2-1টা গান টান গাইতে পারি, কয়েকটা গান শোনা। তখন একটা গান শোনাইলাম, শোনার পরে সে কিন্তু আবার হোটেলের মালিক। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, তুই ভালো ফ্যামিলির মানুষ, তোরা দেখে আমার মায়া লাগছে, তুই আমার হোটেলে থাকবি। কি নাম ছিল লোকটার? তার হাসিমুদ্দিন। হাসিমুদ্দিন হোটেলের মালিক ছিল, ওই বাজারের হোটেলের মালিক। আচ্ছা, তখন সে আমার নিয়ে গেছে, তুই আমার হোটেলে থাকবি, ঘুমাইবি, টেবিল মুছে দিবি, গ্লাসটা ধুয়ে দিয়ে মানুষের আজ্ঞা দিবি, তুই খাইবি, খাওয়ার কিনে চিন্তা নেই।
তখন আমি হোটেলে গেলাম, যাওয়ার পরে আমি থাকলাম, ভালোই চলতাছি, খাইতাছি। তখন মেসেরে শিখলাম, মেসেরে আমি চোখে কিন্তু দেখি না, তারপর হাতে হাতে আমি মেসেরে শিখছি, মানুষ কেমনে খাওয়া, কেমনে বিল্ডার রাখে। তখন আমি মেসেরে শিখছি, শেখার পরে আমার বেতন দে 20 টাকা করে দে, 15 টাকা করে দে ডেলি আমারে খাওয়া দাওয়া করায়া। তখন এমনি আমি করতে করতে আবার এই যে রুটি বানাই, রুটি পরোটা, তখন পরোটার যে মানাহের আমি অনেক অনুরোধ করে ভাই কইছে আমারে যদি একটু পরোটা শিখাইতা, আমি চোখে দেখি না, গ্লাস বাইন গেলাই মানুষের খাওয়ান ভালো করে দিতে পারি না, পরোটা যদি শিখাইতাম আমি এক জায়গা থাইকে আমি মানাবো, আমার কিন্তু কষ্ট হইব না। পরে সেই লোক আমার 5 দিনে শিখাইছে পরোটা বানানো। জি, পরোটা মানে চোখে কিন্তু দেখি না, আচ্ছা, তার নিজ ভাষায় আছে, আমি মানাইতে পারি পরোটা। তো এই যে পরোটা বানাচ্ছেন, এগুলো নিয়ে যদি মানুষ জানে যে আপনি চোখে দেখেন না এই অবস্থায় পরোটা বানান, বেশি দূরে দেখি না, কাছে একদম নিচে, মাথা নিচে, যখন আমি রুটি মানে মানুষ আসে আছে নিচে করার দরকারটা কি? কিন্তু কেউ বুঝতো না যে আপনি আসলে চোখে কেউ এখনো কেউ বুঝে না কথা আমি চোখে দেখি। আর এই যে আমার চোখ কিন্তু দেখেন, এই যে হ্যাঁ, চোখ দেখে কিন্তু বোঝা যায় না, কারণ জন্মান্ধ যারা তারপরেও অনেক মানুষ বুঝে তারা যে এই যে এটা কিন্তু অপারেশন করা, আর এটা কিন্তু একটু ছোট, একটু বড়, যে দেখাই যায় যে চোখের দিকে তাকালে আসলে বোঝার উপায় নেই ও অন্ধ। কিন্তু জন্মান্ধ যারা হয়, যেটা বলছিলাম, তাদের ক্ষেত্রে এরকমই হয়। পরবর্তীতে যারা অন্ধ হয়ে যান তাদের ক্ষেত্রে চোখ দেখে বোঝা যায়, এবং ও কোনো গ্লাস ইউজ করে না, তো সেক্ষেত্রে আসলে বোঝার কোনো সুযোগ নেই। আরো খুব কাছে থেকে দেখলে একটু একটু আলো টের পায় আর কি। যাই হোক, বলুন। হ্যাঁ, তখন হোটেলে থাকতাছি, তো পরোটা মানে শিখলাম, তখন মালিক আমার অনেক আদর করে। অন্ধ মানুষে পরোটা বানাইতে পারে এত সুন্দর, কারিগর তো এরকম পরোটা বানাইতে পারে না, তো এত সুন্দর পরোটা বানাতে এর আর ছাড়বো না। তখন সে আমার দোকানে রেখে দিল, এক সামসে আমার 100 টাকা বেতন দে। তখন আমি খাওয়া দাওয়া পাই, প্রতি মাসে 3000 টাকা আমার পাই, ডেলি 100 টাকা আমার দে না, মালিকের কাছে জমা লাগে। পরে আমার একটা অ্যাকাউন্ট খুলে দিল আশা ব্যাংকে, তখন আশা ব্যাংকের টাকা পয়সা জমাইলাম। এর মাধ্যমেই 2-1 মাস পরে আমার আম্মু বাজার আইছে। আম্মা আমার দেখি তো আম্মা নগদে কান্দা দিছে, কান্দা পড়ে গেছে, কিরে বাবা তুই না রুটি বানাস, পরোটা বানাস, ঘটনা কি? তুই না তো আমার কাছ থেকে ছায়া তোর নিয়ে গেল, তুই পরোটা বানাস? মা রে কইও না, কপালে যা আসিন সমস্যা নেই, আল্লাহ দরবার। তারপরে আমি শুকর আছি আল্লাহ দরবারে, আল্লাহ যেমন রাখে শান্তি পাই, আল্লাহ একদিন আমারে বড় করবই, বড় না করুক, আমি মানুষের কষ্ট দিব না, আমার একজন মারুক, আমি তার কেউ আমি কষ্ট দিব না। তখন ভালো চলতেছি, এর মাধ্যমে আমার আমি প্রতি মাসে 2000 টাকা করে দিতে পারি। মানুষের বাড়ি থাকে, আমি 2000 টাকা করে আমার দিয়ে হোটেল দিয়ে কাজ করি, আর 1000 টাকা করে আমি অ্যাকাউন্টে তুই। তারপরে এমনি এখানে 3 বছর আমি চাকরি করলাম। যখন 1.5 বছর গেছে, তখন এক লোকে আমারে এই একটা দরবার শরীফ আছে, আচ্ছা, ধরেন ওই ফকির আসি, তার নাম হয়েছে মাথা, একজন পীরের দরবার, আমার নিয়ে গেছে, নিয়ে আমার গান গাও প্রতি 7টা সোমবারে। তখন আমি হোটেলে কাজ করি, মালিকে আমার ছুটি দেয়, তখন সেখানে আমি গান টান করি। আসা যাওয়া করতে করতে প্রথমে আমি বিশ্বাস করছি না, দূর এইসব পীর মুর বিশ্বাস করি। তখন আমি বায়াত হইলাম, আমার মুর্শিদের নাম হইল হযরত লুৎফুর রহমান সাহেব, তার কাছে বায়াত গ্রহণ করলাম। তখন আমি হোটেলও টাকা খামাই, আবার গান গেয়ে আমি দয়ালা দরবার গাইতে পারি, আমার কিন্তু কষ্ট নেই। তখন হোটেলে আমি আইছি, তখন আমি 2 দিকে আমি আমার সুখ, আমি গানও গেলে টাকা পাই, আমার দয়ালা দরবারে অন্য কোথাও গানা দেয় না, শুধু আমার দয়ালা দরবার গানও যাই, আর আমি হোটেলে কাজ করি। আচ্ছা, তখন আমার আমি দিতে পারি, ভালো চলতেছি। এর মধ্যে চিন্তা করলাম হোটেলে চাকরি করতেছে, আমার আম্মা একদিকে থাকে, আমি আরেক দিকে থাকি, হোটেলে থাকি, আমি আরামে থাকি। আম্মা তো 2 দিন পরে থাকবো না, আমি তো থাকবো, আমার সময় শেষ, আমার মারে কষ্ট দিব না। তুই কি করলাম, যখন 3 বছর হইলো, হওয়ার পরে আমার আম্মারে নিয়ে আমি ঢাকা আসলাম বেড়াইতে। আমার যে এক বোন থাকতো, যে বুঝলাম এক বোন বিয়া দিছে আমার আব্বু, আরেক বোন বিয়া দিছেন না, সেই বোন আবার ঢাকা গার্মেন্টস করতো, তখন থাকতো। তখন আপার কাছে আমি বেড়াইতে আইলাম আমার আম্মুরে নিয়ে, যে আসলাম। আসার পরে কিন্তু আমি আর হোটেলে গেছি না, আমি চিন্তা করছি আম্মার আমি একসাথে থাকবো। আমার আম্মারা বললাম, আম্মা তুমি চিন্তা করো না, আমি একভাবে না একভাবে তোমার যখন ভিক্ষা করে খাইতে পারছি, একটু বড় হয়েছি 11 বছর, তখন আমি একভাবে না একভাবে তোমার আমি চালাইতে পারবো। তখন হোটেল আর আয় না, মালিক কত ফোন দেয়, আমার অনেক ভালোবাসতো মালিক, আমিও ভালোবাসতাম। তখন আমি আম্মার রেলে ঢাকা আসলাম, আমার বেশি একটা রুম ভাড়া নেব, 500 টাকা দিয়ে একটা রুম ভাড়া নিছে। আমার আপার কাছে বেড়াইলাম, আপা তোমার খাওয়াইতে পারে না, বেতন কম পা, মানুষের কাছে থাকে, মেসে থাকে। তখন কি করবো, তো ভিক্ষা যে কথাটা, এটা আমার পীরও বলে দিছে, কেউর কাছে তুমি নত হইবা না। আমি ঢাকা আসলাম, কি করবো, তখন এই যে উত্তরা 4 নাম্বার সেক্টর আছে, কিন্তু তারপরে দেখলাম এই যে প্লাস দিয়া চা বেছে, চিন্তা করলাম 2 দিন আটার পরে আমি জিজ্ঞেস, ভাই চা কত করে বেছেন? 3 টাকা কাপ। যে প্লাস কত নিব? 500 টাকা নিব। তখন আমি 2000 টাকা হাওলাত করলাম আমার বোনের বান্ধবী থেকে, 500 টাকা প্লাস কিনলাম, চিনি কিনলাম 250 গ্রাম, একটা চা পাতা কিনলাম, জর্দা কিনলাম 5 টাকার। কিনা পরের দিন রোডলে চা আমার আম্মা ফাঁক করে দিছে, আমি লেবার এলাম, চা বেচতে নামলে আমার পরিচয় হইবই, আমি গান শিখতে পারবো অবশ্য। চা বিক্রি করতে গিয়ে আপনি চাও বিক্রি করতেন, গানও গাইতেন রাস্তায়? না, তাহলে আমার কথা কি, যদি একজন লোকের সাথে যোগাযোগ
হ্যাঁ অবশ্যই আমার একটা মাথারও নিয়ে দেবো, কি আমার একটা ভালো স্টেজে নিয়ে দেবো। আমার কথা হইলো আমি চা বেচমু, ব্যস্ত ব্যস্ত পরিচয় হইব, কারণ কারোর সাথে পরিচয় হবে। জি। আচ্ছা। তখন আমি চা বেচলাম, বেচা দিল্লি দেখি এক প্লাস চা বেচলে 80 টাকা থাকে, সিগারেট মিলে চা পান মিলে বেচলে 150 টাকা থাকে, আমার রুম ভাড়া 500 টাকা। তা আমি চলতে পারলাম আমার আম্মুর লিয়া, এমনি ব্যস্ত আছি, এমনি 1.5 মাস বেচলাম চা। আচ্ছা। আমার আম্মু 1.5 মাস পরে একটা চাকরি নিল 5,000 টাকার ভিতরে। জি। তো চিন্তা করলাম আমার আম্মা যখন চাকরি নিয়েছে, তো আমার চিন্তা করে 500 টাকা রুম ভাড়া, আম্মা খাওয়ান টাউন সবকিছু চালাইতে পারবো। তখন আমি এই লোকের সাথে একটা দরবার সেইখানে আমার নিয়ে গেছে, আবার নিয়ে গিয়ে পরিচয় করে দিছে। সেখানে আমি গান টান করি। এই যে ঢাকা আইসা আমি যে উস্তাদ ধরাই দিল আমার ইমন সরকার, জি। দলিলউদ্দিন বয়তি, সারিন্দা সাধক, তার এই ছেলে সুযোগের ছেলে বড় বড় শিল্পীর সাথে গান করে ইমন সরকার, তার সাথে আমার যোগাযোগ করাই দিছে। তার বাসাতে আমি যাই মাঝে মাঝে, আমার আম্মার আমি কিন্তু বলি না। আম্মা যদি আমার আবার অন্য কিছু ভাবে, কত 1 লাখ কিনে যাইছ না, তোর মেরেলবো মানুষে। আচ্ছা। তখন আমি সেই চা বেচা ছাড়ি দিলাম, আম্মা চাকরি লিছে। তখন উস্তাদের বাসা যাই, গানে যাই, আমি আর ব্যবসা ট্যাবসা করি না। তখন আম্মা আমার প্রতি অনেক অবিশ্বাস করে, আমি মাইয়া লোক লিয়া ঘুরি, মায়ের টিয়া পয়সা খাওয়াইলাই, ব্যবসা করি না কোনো, আমি আমার মানে মাইরেল বনিয়া অনেক ভয় দেখা। আমার যে আমি যে আম্মার লাগে আইলাম, আম্মা কিন্তু একটু বুঝতে চেষ্টা করে না। আচ্ছা। তখন অনেক ঝগড়া হয় আম্মার সাথে, আমি ঝগড়া করি না, আমার ধরে মারে, তারপরে দুঃখ করে, আচ্ছা আম্মা তুমি মারো, তুমি, আমি আল্লাহ জানে, উপরে আল্লাহ জানে আমি কি মিথ্যা কথা বলি তোমার সাথে না সত্য কথা বলি। এমনি করতে করতে আর 2-1 মাস গেল, যাওয়ার পরে ধরেন একদিন এরম ঝগড়া, আমার আম্মা মাইরে আমার খেদা দিছে, মারছে। আমি রাগ করে গেছি, দূর তোমার লাগে আমি এলাম, তার দরকার নাই, তোমার সাথে আমি থাকবো না। যাওয়ার পরে এই যে উস্তাদের বাসা তো আমি গেছি না, তারপরে উস্তাদের আমি কইছি না আমার সাথে যে আমি রাগ করছি, করার পরে আমি টঙ্গি চলে গেলাম। একজন ডুল বাজায়, ডুলির বাসাতে আমি গেলাম, গিয়ে কি করবো, উস্তাদের বাসা যাই, টাকা পয়সা নাই। তারপরে হ্যাঁ আমার 6 দিন বয়া খাওয়াইছে। আর পরে আর না, এতদিন খাওয়ানি সম্ভব, ঢাকা শহর থাউনি জায়গা নাই, কিছু নাই, ঢাকা শহর খাওয়ানি জায়গা পাওয়া যায়, থাউনি জায়গা পাওয়া যায় না। তখন পরে যে টঙ্গি আইসা আবার আমি লিস্কা চালাইলাম। আচ্ছা। এই চোখ দিয়ে আপনি রিক্সা চালালেন? এসে লিস্কা চালাইলাম। তখন আমি বলছি ভাই আমি কি করবো, তখন দেখলাম মানুষের লিস্কা চালাই যায় বউবাজার থেকে টঙ্গি বাস স্ট্যান্ড 10 টাকা সোজা রাস্তা, কিন্তু বেকার রাস্তা নাই। তখন বলছি আমার একটা রিস্কা ভাড়া লইয়া দিই, আমি টঙ্গি বাজার যাই 10 টাকা, আই 10 টাকা। এমনি এমনি করতে করতে একদিন রিস্কা চালিয়ে হাত মোট সব টন লিয়ে নিছে, একদম ব্যথা, আমি অস্থির হয়ে গেছি গা। কষ্ট আল্লাহ দিছে কপালে, দুঃখ করে লাভ নেই। তখন আমি রিস্কা চালাইতে চালাইতে উস্তাদের বাসাতে আমি যাই, দিলে আমার 300 টাকা ইনকাম থাকে। তো উস্তাদের বাসাতে আমি ভাড়াতে যাইতে পারি, আবার মেস আমার জায়গা নিয়ে দিছে মেসে থাকার জন্য, মেসে আমি থাকি। এর মধ্যে ডেলি এমন কিন্তু দিন বাদ না আমি যে মার খাই না, ধরেন চোখে তো পুরোপুরি দেখি না, অনেক সময় প্যাসেঞ্জার লেও যদি যাই, ধরেন হঠাৎ করে ব্রেক করে সামনে লিস্কা, দূরে থেকে তুমি দেখি না, টাচ করে লাগাই দিই, ডুস লাগাই দিই। তখন প্যাসেঞ্জারে খারাপ ভাবে কই তুমি করে লাগাই দিস, হ্যাঁ তুমি টাচ করে আমার একদিন একটা থাপা মারলো, 2 চোখের পানি আমি ছেড়ে দিছি। ছেড়ে তো বলছি সমস্যা না, আমি তো প্রবলেম আমার চোখে, ঠিক আছে, মানুষ বুঝতে পারে না, আমরা কইলাম বিশ্বাস করতে না, আমার চোখ দেখে বোঝা যায় না, আমি চোখে কম দেখি। এমনি করতে করতে আরেকদিন প্যাসেঞ্জার লিয়ে আছি, একজনে পাগর ফে তুলে দিছি। তখন সেই লোকে আমার আরেকদিন ঘুষি মারলো, ঠিক আছে, লাত্তি মারলো। তার এনে যে একটা লাত্তি আছে আমার স্পোর্ট আছে আরোর ভিতরে, তারপরেও প্রকাশ করছি না, ঠিক আছে, বাসাতে এহারের কাছে প্রকাশ করছি না, মায়ের কাছে বলেছি। এমনি করতে করতে আমি 20-22 দিন লিস্কা চালাইলাম। চালানোর পরে এক লোকের সাথে আমার দেখা হইলে লিস্কা তুলছে, প্যাসেঞ্জার আসি জামাইবু, তার মেয়ে 3 জন উঠছে আসি। তখন আমি বউবাজারতে টঙ্গি বাজার নিয়ে যাচ্ছি, তো মাইকো ঢুকছে, তো আমার সামনে 3টা রিস্কা, 3টা রিস্কা, এর মধ্যেই টাস করে ব্রেক করছে, আমি টাস করে ব্রেক করছি। ধরেন এর মধ্যে আরেকজন এই সামনে রুট পাড়াতে চাইছি দুটিয়া, তখন তার শরীরেও সাফ লাগছে, বলতেছে আমার দোষ। আমি বলছি না আমার দোষ না, টাস করে হারা হঠাৎ করে ব্রেক করছে, আমি ব্রেক করছি, আমার দোষ না। তখন সে আমারে একদম কি কইতাম অনেক থারফানি শুরু করছে, আমার রিস্কা মশা ভাঙ্গেল রিস্কার মধ্যে থারফাইতে আছে, লাইতে আছে, আমার থারফাইতে আছে। তখন এই হেরা ছায়া ছায়া দেখতেছে, বলতেছে তুমি ফুলার এমনি মারতাছো, তোমার কি জানি নাকি সারা লাগাইছে। তখন বলে তুমি কি চোখে কম দেও, হেরা বুঝতে পারছে, আবার মহিলা এবং মহিলা জামাই এবং তার মাইয়া বুঝতে পারছে, আপনি কি চোখে কম দেখেন? হ ভাই চোখে কম দেখি। কই থাকো? আমি এই যে একজন ডুল্লি বাসায় থাকি, কি করবো, আমি মার কাছ থেকে আমি রাগ করে আসছি, কেন আমি রিস্কা চালাই যাচ্ছি এখন, আর আত্মুর টল একদম ব্যথা, আমি অস্থির হয়ে যাই। তখন তারা আমার মায়ের দীক্ষা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে থেকে রিস্কা চালাই দিব না, তুমি কি করো? আমি গেছি আমি গান করি শিখি উস্তাদের বাসা দিয়া। তোমার উস্তাদ কি? আমি গেছি আমার উস্তাদ সারিন্দা সাধক দলিলউদ্দিন বয়তি, তার ছেলে ইমন সরকার, সে বড় বড় বিষয়ে গান করে। শর্মে আমি বলি না, যদি আমি বলি অবশ্যই আমার যাইতো না হবো যাওয়ার জন্য, তুমি রিস্কা চালাস, এটা অনেক কিছু বলতে পারে, এটা আমি বলছি আসি। উস্তাদে কিন্তু বলতো না আমার বিষয়, তারপরে আমি লজ্জা করে বলি না আমি যে রিস্কা চালাই। তারপরে সে বলতেছে
তুই না আমার বাসায় থাকবি, এরা ফ্ল্যাটে থাকে, একটা রুম খালি আছে, তুই আমার বাসায় থাকবি, মা বোন সবারই আছে, ভাই বোন সবারই আছে, তুই অন্ধ মানুষ, তোর উস্তাদের বাসায় যাইতে 2টা বার লাগবে, 9টা দিম, তুই থাকবি আমার বাসায়, কিন্তু চিন্তা করবি না, হ্যাঁ ও বিষয় তোর আল্লাহ ভালো লাইনে নিব, তুই তো গানই শিখবি। আমি হ। তখন তার বাসায় গিয়ে আমি থাকলাম। থাকার পরে সে আমারে উস্তাদের বাড়ি ভাড়ার টাকা দেয় এবং খাওয়ান টাউন সব চালাইতেছে। তার কাছে আমি 9 মাস রাখলাম। ডেলি প্রতি সাথে আমার 500 টাকা করে দিয়ে, গান টান গাইলেও আমি 200 টাকা বকশি পাই, এমনি 600-700 টাকা আমার ও। তা আমি উল্টো সমাজের গান করে পরে আমি উস্তাদের বাসাতে আমি চাইতে পারি। আর এই যে খাওয়ান টাউন হে কিন্তু চালা, এমনি করতে করতে এমনি উস্তাদের বাসায় একবার আমি গেলাম গা। উস্তাদটা তখন কে? সারিন্দা সাধক দলিল তারই ছেলে ইমন সরকার। তখন তার বাড়িতে গেলাম গা। তারপর উস্তাদের বাসাতেও আইসা গেলাম। আমি উস্তাদ সমস্যা নাই, আমি মাঝে মাঝে আমনে আমি টঙ্গি থাকি। এক লোকে আমার নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পরে বলতেছে এই নাম্বারে তুমি ফোন দিবি। কেন ফোন দিবেন, কি অবস্থা, কিছু জিজ্ঞেস করলেন না? আমি কিছু ফোন দিব আনতেছে, এক মায়ের আমি ফোন দিব, তুমি কি কথা যদি কিছু কখন না কিছু বলতো না। তখন আমি ফোন দিলাম, দেওয়ার পরে তখন মাইয়া কথাবার্তা ভালোই বলে, কিন্তু ঝাড়ি মরে দিছে না, মানে সে শিখা দিছে। মানে ফোন দেওয়ার পরে সে ঝাড়ি খেলেন আপনি? হ্যাঁ। আচ্ছা। পরে আবার দ্বিতীয়বার ফোন দিলাম, পরে আর ঝাড়ি দেয় না, সুন্দর করে কথা বলে, মানে সে শিখা দিছে, বুঝছেন? আচ্ছা। তো মেয়েটা কি আপনার সম্পর্কে জানতো? আর যে লোকটা আপনাকে নাম্বারটা দিল, ওই লোকটা কি মেয়েটাকে আপনার সম্পর্কে বলেছে? আমার বিশ্বাস মনে এই মাইয়েরা বলছে এবং আমারেও বলতেছে, ঠিক আছে। দ্বিতীয়বার ফোন দিলাম, কথাবার্তা এমনি কইতে 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 একদম মাইয়াও আমার সাথে কথা বলে ঘন্টার ঘন্টা, আমি কথা বলি ঘন্টা ঘন্টা। কথা বলার পরে ধরেন অনেক দিনই চলতেছে, মোবাইলে অনেক কিছুই আমরা বলি। একদিন আমি বললাম তুমি আমার দেখছো না, তোমার আমি দেখছি না, আবার গান শুনাইলাম আমি ফোন করে, গান শুনে হ্যাঁ আরো মুগ্ধ হয়ে গেছে। বলতেছে তুমি গানই করো না অন্য কিছু করো? আমি কিছু না, আমি গানই করি। তোমার নাম্বারটা কে দিয়েছে? আমি কিছু নাম্বারটা এমকে দিছে। পরে না আমি চিনি না, তো আমি কিছু মিথ্যা কথা বললো না। তখন আমি কিছু আমারে তুমি দেখছো না, যদি তুমি আমার পছন্দ না করো দেখিয়া পরে। তখন পর্যন্ত কি সে জানে যে আপনি ব্লাইন্ড, আপনি চোখে দেখেন না? তখনও কি জানে? না, তখন সে জানে না। আস্তে আস্তে 6 মাস। আচ্ছা, আমরা এই গল্পে একটু পরে ফিরছি। তার আগে একটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স 8920-তে বাবুল সরকারের জীবনের গল্প, এবং আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা facebook.com/kibria.rj, KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজটির মেম্বার হয়ে যাবেন। বিরতিতে যাওয়ার আগে ওর কণ্ঠে আমরা আরেকটা গান শুনবো ছোট্ট করে। পাঠালে যে নিয়তি, তার কাছে বিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, কেন জানি না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনে আসে কত ভালো আর মন্দ, এই জীবনে আসে কত হৃদয় আর দ্বন্দ্ব। জীবনে আসে কত ভালো আর মন্দ, এই জীবনে আসে কত হৃদয় আর দ্বন্দ্ব। জীবনে আসে কত, জীবনে আসে কত দুঃখ বেদনা। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
জীবন তারে দিতে গিয়ে প্রেমের ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন। জীবন তারে দিতে গিয়ে প্রেমের ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন। কয় সালামে তিলে তিলে, কয় সালামে তিলে তিলে আর মারিস না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ওকে প্রিয় শ্রোতা, আমরা ওর কাছে আবারও ফিরবো, তবে তার আগে 5 মিনিটের আরেকটি ব্রেক। Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান। শুনুন এবিসি রেডিও 89.2 FM। Close Up presents Hello 8920. Close Up, the closer, the better. Close Up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। সময় রাত 12টা। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 বাবুল সরকারের জীবনের গল্প। আমরা কথা না বাড়িয়ে বাবুল সরকারের কাছে আবারও ফিরছি। আমি আরজে কিবরিয়া তো আপনাদের সাথে আছি। তো বাবুল, কি হলো? মেয়েটার সঙ্গে আপনি কথোপকথন করছিলেন, মেয়েটাকে বলছিলেন যে আপনার নাম্বার কিভাবে পেলো এবং আপনি সম্পর্কে তখনও তেমন কিছু জানে না। বলুন তারপর। তারপর আস্তে আস্তে কথা বলি, আমি তারে গান শোনাই ফোন দিয়া দিয়া। তখন সে গানে মুগ্ধ হয়ে গেছে গা, হইয়া বলতে তোমারে ছাড়া আমি বাঁচতাম না। আচ্ছা, তখন আমি বলি, কি রে কি বলো তুমি? তুমি আমার দেখছো না, তোমার আমি দেখছি না, তুমি এসব কথা বলো। না দেখতে হইব না, তোমার মন ভালো, তোমার গান ভালো, তুমি যে মনে হও না কেন তোমারে আমি মাইনা নেব। তখন তো মার সঙ্গে কোনো যোগাযোগ নাই আপনার? না না না। আচ্ছা, মা তখন কি করতো? মা তখন এই যে উত্তরে থাকতো। কি করতো? কাজ কি করতো? কাঁধে যে সিঁড়ি মুছতো। মানুষের বাড়িতে সিঁড়ি মুছতো? জি, যে Okay. 4 তলা 5 তলা এরকম বিল্ডিং আছে না, এই যে ঝাড়ু দিত সিঁড়ি। ঠিক আছে, তো বলেন তারপর। তারপর বলতেছে, তুমি এইসব কি বলো? তুমি আমার দেখছো না, তোমার আমি দেখছি না, তুমি আমার কথা মরে যাবে। এটা তো ভুল কথা, এটা পাগল সকলের কথা। পরে বললাম, তুমি আমার দেখো, তোমার আমি দেখি, তুমি পরে তুমি আমার ভালোবাসো ভালো করে। আচ্ছা, একদিন আমি অন্য লোকের আদান আমি এর পরীক্ষা করার জন্য আমি বলেছি, এই তুমি বলতো বাবুলের অসুস্থ মেডিকেল, আমি এর পরীক্ষা করবো, হ্যাঁ কেমন ভালোবাসে আমারে। আচ্ছা, হ্যাঁ ফোন করে কইতাছে, আপনি তার কি হন বাবুলের? আমি তার বউ। আচ্ছা, তা আমি কিন্তু তারে দেখছি না, সে বলতেছে স্ত্রী। Okay. তাই নাকি? আমি কিন্তু এইসব কিন্তু আমি কাছে থেকে আমি শুনতাছি। তখন তার স্ত্রী আমি, সে কেমনে আমরা কোন সময় বিয়ে করাইছেন, মিষ্টি মিষ্টি খাইলেন না? 6 মাস হয়েছে বিয়ে হয়েছে। এটাও বলে। এটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল মনোয়ারা। ওকে, তার বাড়ি ছিল নোখালী। ঠিক আছে, বলুন তারপর। তারপর হ্যাঁ বলতেছে, আপনার জামাই তো মেডিকেল, বাবুল সরকার তো মেডিকেল। আমার বন্ধু হেরা দেখে মেয়ে কেলাইকেন, দেখে মেয়ে কেলাক, হেরা তো কেউ নাই, হন হেরা কেরা দেখবো, টিয়া পয়সা না, এত একদম অসহায় হয়ে গেছে গা। তখন এমনি বললো, বলার পরে কইতাছে, কি কোন এটি আপনি? আপনি যদি ভালোবাসেন মনতে, আপনি যদি আসেন বুঝমু আমার বন্ধুরে বাবুল সরকারকে আপনি মনতে ভালোবাসেন। ওকে, তখন সে আমি কেমন আমু, আমার একটা ছোট ভাই আছে, তার রাখতে হোক, আমার মার কেমনে থিয়ে আমি আই, আমার বাবার কেমনে থিয়ে আই। পরে এসব বলার পরে সে টাকা পাঠাইছে 2000 আপনার জন্য? জি, এই লোকের কাছে। আচ্ছা, পরে বুঝলাম সত্যি সত্যি ভালোবাসে। আমি কিন্তু অভিনয় করতেছি তার পরীক্ষা করার জন্য।
তখন 2 দিন পরে ফোন দিছি, দিয়ে বলতেছি কি গো তুমি কি সত্যি ভালোবাসো? আমি বুঝলাম, তারপরেও তুমি আমার দেখালো, ঠিক আছে? না আর দেখতে হইব না। তেমনি এমনি কথা বলতে 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 একদিন আইসে, বেড়াইতে আইসি না, বান্ধবী কোন থাকে এয়ারপোর্ট না কোনে, জি। পরে আমার সাথে দেখা করছে। ধর অল্প অনেক আধা ঘন্টা দেখা করছে, রোডে খাড়াই। ওই দেখা করার আগে কি জানতো যে আপনার চোখের সমস্যা আছে? তার আগে কি জানতো? না, পরে পরে আমি কইছি না, আস্তে আস্তে এই যে সামনে যখন আইছে তখন আমি বলছি। আচ্ছা, তারপর? মোবাইলে কিন্তু আমি বলছি আমি চোখকে দেখি না, আমি হিরোইনছি, আমার আমার তোমার পছন্দ দেখলে না না তুমি যেমনই হও না কেন, তুমি লোলা হও কানা হও যেমনই হও, তোমার আমার ভালো লাগছে, গান ভালো লাগছে, তোমার আমি মন তো ভালোবাসা নিছি, তোমার আমি ভালোবাসি। তখন সে তার বান্ধবীর বাসা বেড়াইতে আইছে ঢাকা, তখন আমার ফোন দিয়ে বলতেছে তুমি কই? পাগল তেমন হয়ে গেছে গা। আচ্ছা, বাস হয়ে আছি, তুমি কই? আমি বান্ধবীর বাসায় আইছি ঢাকা এয়ারপোর্ট। তখন গেলাম, গিয়া দেখা করলাম, অনেক কান কথাবার্তা কইলাম, হোটেল মাস্তা মাস্তা খাইলাম। সে বললো হও, না দেখে যেরকম পছন্দ করেছে সেরকমই তোমার ভালো লাগছে, তোমার কথাবার্তা ভালো, তোমার চেহারা ভালো। আমার বলতো তুমি কি কও? আমি বললাম হিনোসি। তখন হিরোইন মানে কি আপনি হিরোইন নিতেন নাকি দেখতে? আমি নিজে বলতাম আমি কালো মানুষ, গরিব মানুষ, আমার কিছু নাই, বাড়িঘর কিছু নাই, আমার তোমার পছন্দ হইব? পরে না পছন্দ হইব। তখন দেখা করে গেল দেশে। কয়েকদিন পরে আমি ফোন দিলাম, কয়েকদিন ফোন দিছি না, কি ভালো আছো? ভালো আছে। বলতেছে বিয়া কবে করবা? তোমার কাছে আমি বিয়া হবো, আমি মা বাপের রাখবো। আমি না ভাই এটা ভুল কথা, তোমার মা বাপের রাজি করাও, অবশ্যই আমি তোমার বিয়া করতে রাজি আছি। তখন বলতেছে কি কও তুমি? আমার মা বাবা মাইনে নিতে। আমি না, মা বাপে যদি মাইনা না নেই আমি তোমার বিয়া করবো না, আমি একদম গরিব, আমি অন্ধ, তোমার আমি বিয়ে করে যে ফালমো এরকম সম্মত আমার নাই। তুমি যদি আমার কাছে আও, তোমার কামাই করে গার্মেন্টস করে তোমার খাইতে হইব। আমি এসব কথা বলতে আমার মন থেকে বলতাছি। আমি আমার মারে রাজি করামো, তোমার মা বাপের রাজি করাও। তো আপনি এই কথার রিয়াকশনে আপনি কি আনসার পেলেন সেটাতে আমি যাবার আগে আমি আমার লিসনারদের অনুরোধে আরেকটা গান আপনার কণ্ঠে শুনতে চাই। কি শোনাবেন আপনি? যে গানটি তারে শোনাইছিলাম সেই গানটি আমি রাখার জন্য চেষ্টা করবো। জি। তুমি নি আমার বন্ধু রে, ও বন্ধু, আমি নি তোমার লাইগা সর্বত গি সুখের সংসার, তুমি নি আমার বন্ধু রে, তুমি খাইতে দিছ, পড়তে গুদিস, শুইতে সিংহাসন, আরামের লাগিয়া গো দিছ বন্ধু কামিনীর কাঞ্চন রে। তুমি শুইতে দিছ, পড়তে গুদিস, শুইতে সিংহাসন, আরামের লাগিয়া গো দিছ বন্ধু কামিনীর কাঞ্চন রে। তোমার খাওয়ান খায়া আমি না করলাম শুকুর, আমার সেই অধিক ভালো, আমার সেই অধিক ভালো শ্রীগালার কুকুর রে। তুমি নি আমার যতই দূরে থাকো রে বন্ধু, ততই দূরে দেখি এই দুই নয়নের কাজল দিয়া তোমার নামটি লেখি গো, তোমার নামটি লেখি। যতই দূরে থাকো রে বান্ধব, ততই দূরে দেখি এই দুই নয়নের কাজল দিয়া তোমার নামটি লেখি গো, তোমার নামটি লেখি। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে একটি গাছ, টাকা চাই না পয়সা রে চাই না, টাকা চাই না পয়সা রে চাই না, প্রীতির কাঙ্গালো রে। তুমি নি আমার বন্ধু রে। আমি চাই না ব্যস্ত, চাই না রে দুজন, শান্তি নাহি চাই, আমার শান্তি হবে রে বন্ধু যদি তরে পাই রে।
আমি চাই না ব্যস্ত চাই না রে দুজন, শান্তি নাহি চাই। আমার শান্তি হবে রে বান্ধব যদি তরে পাই রে, শোনা মুখে মধুর বাণী আমারে শুনায়া। কাঙ্গাল দলিল বলে যাইবা নাকি, দলিল বলে যাইবা নাকি, পাগল বানায়া রে। তুমি নি আমার বন্ধু রে ও বন্ধু, আমি নি তোমার, তোমার লাইগা সর্বত্যাগী, তোমার লাইগা সর্বত্যাগী সুখের সংসার রে। তুমি নি আমার বন্ধু রে। বাহ বাহ বাহ, এই গানটা আপনি শোনাইছিলেন হচ্ছে মনোয়ারকে না? ঠিক আছে, তো ও কি বললো যে আপনি যেটা বললেন যে বাবা মাকে ছেড়ে আসাটা কোনোভাবেই সম্ভব না, কারণ তোমাকেই আসলে সংসারটা চালাতে হবে, এগুলো শোনার পরে ওর রিয়াকশন কি ছিল? এর রিয়াকশন ছিল হ্যাঁ আইসাই করবো। তখন আমার এক কথা হইলো, তুমি যদি আমার কাছে বিয়ে হইতে চাও তোমার মা বাপকে রাজি করে দেবে। তখন সে বলেন আমার মা বাপকে কেন রাজি করাবো? তখন 1 বছরের টাইম নিল, তোমার সাথে এমনি কথাবার্তা করবো, 1 বছর পরে তোমার সাথে আমি বিয়ে করবো। তুমি না আমার লাইফটা নষ্ট করবো, পরে যদি বিয়ে আসে তুমি যদি আমার কাছে নাও, আমি তোমার কাছে তোমার বিয়ে না করি, পরে অবস্থাটা কি হবো? বিয়ে করতে গেলে তাড়াতাড়ি তুমি তোমার মা বাপের আগে তুমি রাজি করাও, তোমার মা বাপ রাজি হলেই আমি রাজি হয়ে যাবো। আমার আমি রাজি করে তারপর যখন মন চায় তখন তার মা বাপের বললো এরকম এরকম একটা ছেলে গান করে, আমি তার পছন্দ করি। বলতেছে কি কস তুই পছন্দ না দেখে পছন্দ করস? না দেখছি। বলতেছে কথা বলবো। তখন মা বাপের দিয়ে আমার সাথে কথা বলাইলো। মা বাবার সাথে আমি বলছি আপনার মাই আমার পছন্দ করছে, ঠিক আছে, আমার তো তার কামাই করে খাওয়ানির আমার কিন্তু ক্ষমতা নাই, আমার বাড়িঘর কিছু নাই, আমি তার বিয়ে করতে পারি, তার কষ্ট করে সারা জীবন চলতে হইব, তা আপনি কি রাজি আছেন তার বিয়ে দিবেন? পরে নীরবে চুপ করে লিছি, আর কিন্তু কথা হয় না। আমি কইছি একদম অসহায়, আমি একদম গরিব, আমি আমার জীবনে আমি ভিক্ষা করছি, রিক্সা চালাইছি, 2 দিন না খাই লইছি, আমি অনেক কষ্ট করছি। একটা গান আছে দুঃখে যাদের জীবন করা, আমি এই গানটা শুনলাম, দুঃখে যাদের জীবন করা তারা দুঃখ নিয়ে আছি। আমি মনে করবো আমি সারা জীবন দুঃখ করে চলবো, আল্লাহ যেমনি আমার রাখে আল্লাহ দরবার সেমনি আমি আল শুকর আদায় করবো। আমার কাছে আপনার মায়া যদি অবশ্যই কষ্ট করতে হইব, আপনি কি রাজি আছেন? তখন নীরব হয়ে গেছে, আর কথা বলে না। মনোরমা তখন ফোনটা কাটিয়ে দিছে। আর কয়েকদিন কথা হয় না, 15 দিন কি 14 দিন কথা হয় না। এই কথা করার পরে এর 15 দিন পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি গো আমার মা কি তুমি এটি কইলা, তুমি এটি সব মিথ্যা কথা কইছো, তুমি ফালতা, তুমি গান গাও, তুমি টাকা পয়সা খামো, তুমি মিথ্যা কথা কেন আমার কাছে বললা? আমি কিছু তুমি কি কইতাছো? আমি যা সত্য তাই, যদি 500 কামাই তোরা উস্তাদের বাসায় জায়গা, আমি এমনি বিভিন্ন খরচ আছে, আর আমার চাকরি থাকতো, গানের পয়সাতে কিন্তু চলন না, ছোট ছোট শিল্পীরা চলতে পারে না। আমরা 500 টাকা 1000 টাকা এরকম বিনিময় যাই। ধরেন 1 সপ্তাহ পরে একটা গানে গেলাম, তোমার কি সামনে আমি ফালতে পারবো? তোমার একটা পোশাক কিনতে লাগবো অনেক টাকা, তোমার কি আমি চালিতে পারবো না? তুমি মিথ্যা কথা বললাম, বিশ্বাস করো না। কিভাবে হেরা করতে পারি না, হ্যাঁ রাগ করলো আমার প্রতি, কেন কইলাম না আমার অনেক কিছু আছে, আমি তারা ফালতে পারবো, আপনার মায়ের বিয়ে দিবেন নাকি, আমি অনেক টাকা পয়সার মালিক, আমি মিথ্যা কথা বলতাছে। সে বলতেছে তুমি মিথ্যা কথা বলতা, তুমি বড় করতা, আমি চাকরি করতাম টাকা গিয়ে আমার মা বাবাকে আমি বলতাম, আমার মা বাবার আমি বলতাম না, তুমি বলতা আমার জায়গা আছে, আমার মা আছে, সবকিছু আছে, আমার মায়ের কোনো কষ্ট হইব না যদি আপনি বিয়ে দেন, আমি এইসব কথা বলতাম। তা আমি মিথ্যা কথা আমি কোনো সময় বলি না, তোমার পাইলে ভাঙন নাই, আমি মিথ্যা কথা আমি বললা, তোমারে আমার ঘরে তোমার আমি আনবো না। ওকে, তখন কান্না করে, আমার যে তোমার ঘর নিবা তোমার ইচ্ছা নাই, আমার এটি বলতেছে, অনেক কান্না করে, আমিও কান্না করি। তোমার মা বাবা রাজে না, কথা আর কয় না, তুই নামতাছে এক স্যারের কাছে, তুমি বিয়ে হইবি, পাগল হইছস। হ্যাঁ ডেলি আমার ফোন দিয়ে কান্দে, আর আমার মোবাইলে টাকা পাঠায় 100 করে ডেলি। আচ্ছা, আমি ধরেন লুবিয়ে দিতাম আসি, আচ্ছা কইছি আমি গরিব, আমি লুবিয়ে দিতাম একদম, হ্যাঁ আমার লুবে ফেলানোর জন্য টাকা পাঠাচ্ছে, ডেলি 100 টাকা পাঠা মোবাইল খরচ কথা কওয়ার জন্য। আচ্ছা, তুমি টাকা পাঠাও কেন আমার কাছে, তুমি এত টাকা পাও কই? আমি চুরি কইরা মা বাবার কাছে লই, কলেজের কথা কইয়া লই। 1 সপ্তাহ পরে আমি জিজ্ঞাসি না, আর আজকার পর থেকে তুমি আমার চুরি করে টাকা পাঠাইবে না, তোমার সাথে সম্পর্ক থাকলে থাকবো, নালে নাই। আর এর কয়েকদিন পরে কইছে আচ্ছা ঠিক আছে 3000 টাকা দিমু পোশাক কিনবা, তার কাছে কিন্তু 3000 টাকা মুড়া আনছি, কারণ যে 800 টাকা 8 দিন পাঠাইছে, 800 2000 কত 800, আর 200 টাকা এমনি আমারে অনেক আগে পাঠাইছে, মানে এগুলো সব টাকা দিয়ে আপনি ওকে গান দিলেন, 3000 টাকা আমার দিছেন। আচ্ছা, তখন আমি মিথ্যা কথা বললাম, আমি কইছি তোমার অনেক লাইক করে অনেক ভালোবাসি, তুমি যে আমার টাকা দিছো তোমারে
অনেক আমার উপকার করছো তুমি বিপদের সময়, তুমি জামা কিনো। আমার মনতে খুশি হয়ে তোমার আমি দিলাম এটা। টাকা দেওয়ার পরে বলতেছে না তুমি আমার লজ্জা দিছো, তুমি আমার আসম্পর্ক রাখবো না, এই কারণে তুমি 3,000 টাকা পাঠাই দিছো। আর বিশ্বাস করতেছে না, তাও বুঝতেছে ও অনেক চালাক। ফাটানোর পরে আমি আবার কান্দে, তুমি আমার ভুলে যাও না, তোমার সাথে আমি বাঁচতাম না। তখন যখন আমি 13 মাস প্রেম করছি বুঝছেন, 13 মাস প্রেম করার পরে শুনতে পারি হ্যাঁ আরেক প্রেমিক আছে, জামাই আছে। তখন আমার কান্দন কাটা দেখে তখন আস্তে আস্তে আমি হাফ সাইডে তার কাছ থেকে আমি সরে গেলাম। মানে আপনি জানলেন কিভাবে এটা? জানলাম কিভাবে, হ্যাঁ বান্ধবী আইসিন, আবার হ্যাঁ একটা ছোট খালাতো পাইছিন। ছোট মানুষ কিন্তু হাসা কথা কইয়ে দেয়। জি। আমি নীরবে গিয়ে আরে সলগেট খাওয়াইয়া অনেক কিছু খাওয়াই চিপস খাওয়াইয়া বুঝি এর চিনো এর কি জামাই আছে বিয়ার সাথে দিয়েছিন। ও এর 7 বছর কি 6 বছর এরকম বয়স কি 5 বছর মানে ওর সাথে আসছে। হ্যাঁ, তখন বলতাছি আল্লাহর কসম দিয়ে আমি বলছি, তুমি যে কইবা আমি তার কাছে বলবো না, তুমি সত্য কথা বলো। তুমি তো তার বাড়ির পাশে তাহ বিয়া শাদী হয়েছিল, জামাই মদ খা তারে সাইডে গেছে গা, ঠিক আছে। 2 মাস সংসার করছিন, সেই ডিভোর্স দিছে। পরে আমি চিন্তা করলাম এই ডিভোর্স দিতে পারতো, অবশ্যই আমার দিতে শনি মঙ্গল লাগবো না, কিন্তু বাধা পড়বো না। মানে আপনার কাছে সেগুলো সব গোপন করেছে? হ্যাঁ গোপন করেছে। সে সত্য কথা বলতে পারতো, আমি বিয়ে হয়েছি, হ্যাঁ আমার জামাই মদ খা, আমার ভালো লাগে না, আমি তার ছাড়ে দিছি। সত্য কথা বললে কিন্তু তার আমি মাইনা ঠিক আমি বিয়ে করতাম। তখন সে সত্য কথা না বললা মিথ্যা কথা বলছে। তারপর আর আমার কথাকে এই মানুষের কথা শুনে আমি বিশ্বাস করবো না। তারপরে কিছুদিন যাওয়ার পরে তার আমি কিরা কাটাইছি, একদিন মরতে হইব, সবার একদিন মরতে হইব, তুমি সত্য কথা বলো, তোমার কি বিয়ে হয়েছিন না হয়েছে না? তখন না হয়েছে না, আল্লাহর কসম খুদার কসম। তখন কি করলাম, কেমনে মিন খবরটা লই, আমি তো বিশ্বাস করি না। তখন আমার একটা লোক আছেন, মেসে থাকতাম, এক মহিলা আমরা ফাঁক করে খাওয়া মুরব্বী, তার একটা বান্ধবী আছে, তার লইয়া এবং বুড়ো মহিলা আমার আরেকটা ভাই, আমরা 4-5 জন গেলাম। এদিকে আবার গান হয়েছিল আমার। গেলেন মানে কোথায় গেলেন? তার বাড়ির পাশে আমার একটা ছোট ছোট গান হয়েছিল আমার। আচ্ছা। তার আমি ফোন করে কইছি আমি এমুক জায়গায় গান হইতাছি, কোহ আমরা বাড়ি এইখানে বুঝছো লক্ষ্মীর বাজারি। তখন তখন প্রতিবেশী আছে না, তার কাছে টিপ মাইরা জিগাইছে এই মুখের বাড়ি কোন, হ্যাঁ বাপ নাম কইছে, বাপ মার যখন নাম কইছে অবশ্য চিনে। তখন প্রতিবেশীর কাছে জিজ্ঞেসে এই মাইয়াটা বিয়ে হয়েছিল কিনোদিন? 4-5 জনে বলছে বিয়ে হয়েছিল, বললাম আমি আমার কথা আবার বললেন না, বললে আবার ঝগড়া হইব। আবার শক্তিশালী বলতেছে মদ খাইতো গাঞ্জা খাইতো, তারে ছেড়ে ডিভোর্স দিছে। আর সেটা কিন্তু অনেক সুন্দরী থাকলে হবো কি, সে আমার কাছে মিথ্যা কথা বল, তারপরেও শিকার এলো না। তারপরে কি বল আফ সাইড আমি সরে গেলাম গা, আর কথা বলি না আমি। তার নিজে 3,000 টাকা আমার দিছি না, আমি কিন্তু দিয়েছি তারে, আমার দাবি কিন্তু আমি ছুড়াইছি। তুমি আমার কাছে ফোন টোন দিবা না, আমার মা আমার বিয়ে করে দিয়েছে, আমি মিথ্যা কথা বলছি, তোমার সাথে কিন্তু কথা নেই। কারণ তারপরে ফোন দিয়ে কান দে, এটা কো সেটা কো। তারপরে আফ সাইডে সরে গেলাম, সরে গিয়া পরে আমি থাকি বলতে পারি না। সে আবার আরেকদিন ঢাকাইছে, আমার ফোন দিয়েছে, তুমি আসো, কান্তাছে। 2-1 বন্ধু বান্ধব বলে আমি গেলাম, মুখ দেখে কিন্তু আমি চিনি না মানুষের চেহারা, কথা শুনলে পরে আমি চিনি। তখন গেলাম, আল্লো আইলা বলতেছে তুমি আমার ভুল বুঝছো না, তোমার জন্য মরার জন্য রাজি আছে, গাড়ি চলে পথে রাজি আছি। আমি না না না, এই যারা বলে তারা ভালোবাসা কয় না, কিন্তু আমি হয় না। তারপরে আমি কইছি ভাই ঠিক আছে ফোনে কথা বলবো না, এর থেকে মিথ্যা কথা বই। আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, যাও তোমার কথা থাকবো। পরে আমি সিম দিয়ে পরে ফাল্লাইছি, আর কিন্তু কথা কই না। তখন শুনতে পারছি জামাই আছে তার, আর কিন্তু তার সাথে আমি কথা বলি না। এটা কত বছরের সম্পর্ক ছিল? কয় মাসের সম্পর্ক? 13 মাস। 13 মাসের সম্পর্ক। তো তারপরে আপনার কেমন লাগতো এই মানুষটাকে ছেড়ে? হাতরুলো তাকে তো লাভ করেছিলেন, ভালোবেসেছিলেন, জীবনের প্রথম ভালোবাসা। অবশ্যই ভালোবাসলাম। খারাপ লাগতো না একা একা? অবশ্যই একা একা অনেক খারাপ লাগতো। তারপরে মনটা অনেক খারাপ আছেন, গান বাজনার সব ভুলে গেছিলাম, বলে বনে মনে ঘুরি। আমার কথা তুমি সত্য কথা বলতো ঠিক আমি তারে মাইনে নিতাম। সত্য কথা বলছে না, এই কারণেই আমি তারে মাইনা নিছি না। আমি ফোন বন্ধ করেছি, আমি আপসাইডি, তোমার সাথে আর কথা নাই, এই যে আমার সিম ফাল্টাইতেছি। তখন আমার গানের জগৎ আমি আবার এই যে এতদিন কিন্তু আমি গানের দ্বন্দ্ব কমা ছিলাম, তখন আমার এই যে আবার গানের দ্বন্দ্বাই, পরে আবার আমি বাজারে গান করি। আমরা আরেকটা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আরেকটা গান শুনে বিরতি থেকে ফিরে এসে বাকি গল্পটুকু শুনবো। কি গান করবেন এই পর্যায়ে? বুকটা আমার ভাঙা বাড়ি, ভাঙা আমার মন, শুনি। আশায় আশায় দিন যে আমার গেল রে। বুকটা আমার ভাঙা বাড়ি, ভাঙা আমার এই ভাঙা বুকে আর কি হবে, আর কি দিব সুখরে, আশায় আশায় দিন যে আমার গেল, মন ভাঙা মুখ হৃদয় রে ভাঙা, ভাগায় আমার বুক
ভাঙা আমার দয়াল রে মন ভাঙা হৃদয় রে ভাঙা ভাঙায় আমার ওরে বন্ধু ভাঙা আমার বাঙায় কপালে বিধি আর কি দিবে সুখরে আশায় আশায় দিন যে আমার গেল রে ভাঙা নদী খুলে গো থাকি ভাঙায় আমার ঘর ওরে বন্ধু ভাঙা আমার ঘর বন্ধু রে ভাঙা নদীর খুলে গো থাকি ভাঙায় আমার ঘর ওরে বন্ধু ভাঙা আমার ঘর ভাঙায় তু কিনির মুখে আর কি পড়বে চররে আশায় আশায় দিন রে আমার গেল রে মহারাইয়া জগৎ বাঙা দুঃখিনিয়া বলো রে আশায় আশায় দিন রে আমার গেল রে ওদিন গেল রে আশায় আশায় দিন রে আমার গেল রে প্রিয় শ্রোতা, এই বেদনাত্মক গান একটা জীবনেরই প্রতিচ্ছবি। আমরা একটা ছোট্ট বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পরে বাবুল সরকারকে নিয়ে আমরা আবারও ফিরে আসছি। যারা জীবনের গল্প বলতে চান, এবং আমি স্পেশালি একটা আহ্বান করতে চাই, আমি জানি এরকম হাটে মাঠে ঘাটে অনেক অনেক ভালো ভালো গায়ক আছেন যারা হয়তো কোথাও কোনো প্ল্যাটফর্ম পান না নিজের কণ্ঠে কিছুটা গান গাবার। আপনারা যদি এরকম লাখ লাখ মানুষের শোনা অনুষ্ঠান 8920-তে গাইতে চান, যদি জীবন গল্প নিয়ে হাজির হতে চান, আপনাদেরকে আমি স্পেশালি ইনভাইট করব, আপনারা আসবেন। যারা বাবুল সরকারের মতো আছেন তারা যেটা করবেন, আমাদেরকে ফোন করে বলবেন আমি জীবনের গল্প বলতে চাই, এবং একটু আমাদেরকে ফোনে গিয়ে শোনাবেন। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনার নাম এবং সেল নাম্বারটা স্পষ্ট করে বলে আপনি যদি গান গাইতে চান, বা আপনি যদি মনে করেন আপনার একটা সুন্দর জীবনের গল্প আছে, আপনি গানও পারেন, তাহলে একটু আমাদেরকে গিয়ে শোনাবেন জীবন গল্প সহ 2 থেকে 3 মিনিটের মধ্যে। আমরা আপনার গল্পটি প্রচারযোগ্য হলে আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করব। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ABC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হেলো 8920-তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ওকে বাবুল, আমরা যেখানে ছিলাম তখন মনোয়ারের ব্যাপারে আপনি একটু সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না, এই মেয়েটাকে আপনার জীবনে কোনোভাবেই আনা যাবে না। না, কোনোভাবে আনা যাবে না। মা বাপ যখন রাজি করতে পারছে না, তার আমি কেমন, তারপর মিথ্যা কথা আমার সে শিখায় দেয়। আমি মিথ্যা কথা বলতাম। আমার অনেক টাকা পয়সা আছে, তার মার কাছে আমি বলতাম।
তো এটা কি সম্ভব নাকি মিথ্যা কথা বললে একটা মায়ের আমি আনমু পরে কষ্ট দিমু, এটা আল্লাহ সহ্য করবো না, সেও কষ্ট পাইবো, আল্লাহ আমার মাফ করবো না। আমি আম্মু দিয়ে আমি আফসারে সরে গেছি। তারপর বাদ দেওয়ার পরে কিছুদিন পরে আমার আম্মার দ্বারা আমি গেলাম, গিয়ে আম্মার সাথে করলাম, আম্মা একটা এরকম, আম্মার সাথে আমি ফিরে আসি, সমস্যা নাই, দুঃখ সুখ সবাই বলতে পারি, আম্মা এরকম একটা ঘটনা, অনেক কষ্ট পেলাম তার, আমি আশা করছিলাম একটা বিয়ে করবো, তখন সে তার জামাই আসিন বিয়ে হয়েছে, জামাই ছেড়ে দিছে, এরকম কি মাইন আনন্দ যাবো? কোন না না কোনোদিনই না, তুমি আসবি তো একটা গরিব মাই আনবা, তুমি তার বাপ নাই মা নাই, তোমার মতন গরিব, তোমার ব্যথাটা বুঝবো। মা কিন্তু এটা বুঝে গেছে, ওই কি করবো ক, তোমার একটা রাস্তার মায়ের ঠোকা আনবা গরিব, তুমি তোমার কথা শুনবো। তখন চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে, আমার বুদ্ধি, আমার বুদ্ধি ঠিক আছে, তা আমি একটা গরিব মায়া বিয়ে করবো আমার মতন। এর মাধ্যমে আরেকটা মহিলা, আমরা বাসার পাশে ভাড়া থাকতো, একটা মাইয়া অনেক সুন্দর, এনে কি করতো, আমার একটা খালাতো বোন আইসিন কিছুদিন বেড়ানোর জন্য, খালাতো বোন নিয়ে আইসিন দেশের দিয়ে, নিয়ে যাওয়ার পরে গার্মেন্টসে তারা ভর্তি করে দিল, দিয়ে করে আমরা বাসার পাশে ভাড়া থাকি, আমি গান টান করি, আমার পাশে আমি থাকি। তখন দেখে খালাতো বোন বললো শরীরে দর্শ হয়েছ, আমি সেটা কিরকম বড় লোক নাকি, কন না গরিব, গরিব হইলে আমি ঠিক আছে আমি মানমুট, কনা তার বাপ নাই তার মাছ, ঠিক আছে আমার মতনই, ওই কি ব্যবহার কিরকম, অনেক ভালো ব্যবহার। তো তার গার্মেন্টসে ভর্তি করে দিল, দেওয়ার পরে আমার খালাতো বোন আমার বাড়ি যাবো গা, তখন তারে আমার নাম্বারটা তার কাছে দিল, এই মায়ের কাছে, মায়ের নাম হচ্ছে ইয়াসমিন, ইয়াসমিনের কাছে আমার নাম্বারটা আমার দিল, দেওয়ার পরে ফোন দিয়ে আমার মাঝে মাঝে কথা কো, দূরে গিয়ে এক বাড়িতে কিন্তু ভাড়া থাকি আমরা, কাছে কিন্তু আমার আম্মা যদি খেলা আবার ঝগড়া করবো, তখন দূরে গিয়া ফোন দিয়ে বাইরে দিকে সামনের দিকে বাহির আসেন, গেটের বাইরে আসেন, কথা বলি, বাইরে গিয়া পয়সা করা দেখলো, তখন সে গার্মেন্টস করে, গার্মেন্টস তো রিলে আই আমার ফোন দিব, অনেক সময় গানও যাই আমি উস্তাদের সাথে যে বসে থাকি, কথা হইলে আমি কেমন গান শিখবো, আমি সবকিছু বাদ দিলাম শুধু গানের জন্যই, যে মারে ফালা ঠিক গেছিলাম, আমার মার ধরে আমি আইছি, আমার কথা কি মার যদি পছন্দ আমি আর পছন্দ, তো পরে কথাবার্তা বলি, আমার মার সাথে তুমি কথা বললো, তুমি যদি কথা বলো অবশ্যই মাইন্ড করতে পারে, তো তোমার কিন্তু বান্ধবী থাকলে যদি কিন্তু তোমার কি মামি টামি মানায়া আমার মার সাথে তুমি কথা কও, আমার মা যদি তোমার পছন্দ করে যেমনই হোক তোমার আমি বিয়ে করবো। পরে বলাইলো আমার আম্মার তো পছন্দ হয় না, সেরি আমার পছন্দ করে, আমারও একটু একটু পছন্দ হয়েছে, ওর আম্মা তো পছন্দ করে না, জ্বালাতে পারলাম নেই, আম্মা না 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 এই মায়ের সাথে আমার ফুলা মনে হয় সেরি নাম পাসি, সব দিকে ঠিক আছে, সুন্দর সুন্দর অনেক নাম পা, যদি এই সেরি আমার ফুলা আড়ে কেউ করবো না জামাইবো, আমার আম্মার পছন্দ হয় না। তখন এই কথা মাইয়া শুনে মনটা খারাপ করেছে, তোমার মারা ছাড়া তুমি করবো না বিয়া, আমি কিছু না গো, আমার মার কিনো ফোলাফানের নিজের হাতে বিয়া করাইতে পারলো না, আমি যদি বেমেনি করে যাই অবশ্যই মার মনে অনেক কষ্ট দিছি, মার ঋণ আমি শোধ করতে পারতাম, আমার সামরা যদি আমি সিরিয়াও দিই, আমি কথা বলছি মার হুকুম ছাড়া আমি কিনে কিছু করবো না, তুমি যত কিছু বলো, পরে আমি কিছু আমার মারে দিয়ে আমি খুশি করাইতে পারিনি, তুমি পাগল হও না। তখন তার সাথে প্রেম করা শুরু হইলো, 2 মাসের মাথাতেই সে আমার লাগে আমার সামনে লেনলেনে মরতসা, টঙ্গি বাজার স্টেশন আর মধুবেতের মাইজে লেনলেনটা হাঁটতে যেতেছি, আমি মারা যাবো, আর অন্য কিছু হয়েছে না, আমি কথাবার্তা হয়েছে, তার শুনলাম কিন্তু তুমি টাচ করছি না। তারপরে হ্যাঁ বলতেছে তোমার জন্য আমি মারা যাবো, তুমি কি করি, তোমার আমার করবা না, তুমি পছন্দ করছো, তুমি এটি কি করেছো, তা আমার কি তুমি মেনে নিবা না, আমি এলাম ঘুরে মরে কেন। পরে মোর তো রেডি হয়েছে, অনেক মানুষ গাড়ি আছে সরে না, আমি টান দিয়ে টাস করে আমি টাইম নামিয়েছি, জানে যে মোর তো আমি চাইছি ঠিক আছে বিয়ে করুন তোমারে, তখন যদি হ্যাঁ ওই অবস্থা মোর তো অবশ্যই আবার সারা জীবন আমার জেল কাটতে হইতো। তখন তার আমি টান দিয়ে নামাইছি, নামে গেছে আচ্ছা ঠিক আছে বাসায় যাইও, তা আমি চিন্তা করলাম অবশ্যই সে আমার অনেক ভালোবাসে, এই কারণে জীবনটা সে আমার জন্য দিতে চাইছেন। তখন বাসায় গেলাম, কিছুদিন পরে আমি কিছুদিন ধৈর্য করো, আমার আম্মার আমি বুঝাইলি, তারপরে আমার আম্মা রাজি হয় না, এই সেরি দেশে গেছে, আবার ঈদ আইছে এই সময়, কিন্তু ঈদ আয় গেছে, রোজা ঈদ আয় গেছে গা, তো ঈদে ছড়িতে আসতে দিন ছড়িতে গেছে, আমরা কই যাবো, আমরা তো আর বাড়িঘর নাই, পরে আমি গেছি না আমরা বাড়িঘর না, আমরা কই যাবো, তুমি যাও বিকে বেড়াবো, পরে কথা কথা বলবো না। তখন সে বাড়িতে গেল, যাওয়ার পরে বেড়াটে আইলো, আওয়ার পরে আবার কথাবার্তা কইলাম, পরে বিয়ের তারিখ ঠিক হয়েছে, 8 দিন পরে বিয়ে হইব, সবকিছু ঠিক হয়েছে, আমার মারা ছাড়াই করবো, মরতো যেমন আমার লাগে মরতো চাইছে, চিন্তা করলাম যে আমার শুনাবো না, বিয়ে করলাম আম্মা ছাড়া বিয়ে করবো, পরে বুদ্ধি বুদ্ধি সবকিছু করছি, এর মাধ্যমেই বিয়ে করতে গেছি, এর মাধ্যমে আমার এই যে কাগজ কাঠ তখন আমার হারাই গেছে, তখন তার আমি বিয়ে করতে পারলাম না, তখন দুঃখিত, তার কাগজ সব ঠিক আছে, আমার কাগজ হারাই গেছে গা, যেটা করছে আমি নিজে বলতে পারি না, আল্লাহর কি রহমত, মনে মার অভিশাপ লাগিয়েছে মনে,
ধরেন আমি কাগজ সব হারাইছি, তখন অবশ্যই বিয়ে করতে পারলাম না। এই অবস্থায় আছে এখনো। কথা বলে আমি বলি সমস্যা নাই, তোমার আমি কাগজটা মানাইলি, যে কাগজ কতদিন আগে হারা গেছে, কাগজটা আমি মানামু। এখনো সে আশায় আছে। আমি গেছি না, আশা আছে। আমার মা দেখো তোমার লয়ে জোর করে বিয়ে করতে গেছি, তুমি আমার জন্য জানটা দিতে গেছো, তারপর তোমার মারে না খুঁজে তোমার বিয়ে করতে গেছিলাম। দেখো আমার কিন্তু একটা কিন্তু অলুকি লেগে গেছে কপালে, শুনে কিন্তু রাখ গেছে, জন্মদিন কার্ডটা আমার লাইফের কাগজটা হারাই গেছি। এর থেকে আর বড় হইতে পারে। তুমি বিবেচনা করে দেখো। তা আমার মারে আমি অবশ্যই তুমি রাজি করামু, তুমি পাগল হইও না। তারপরেও হ্যাঁ মানে না, তার এই অবস্থায় আছে। তখন সে এখন দেশে গেছে গা। দেশে যাওয়ার পরে এখন আমার কাজে আমি আছি, গান লিয়ে ধরতেছি, মাঝে মাঝে অনেক কিছু ব্যবসা করি আসি। এই যে এখন আমি পড়াটা মানাই, অনেক সময় গান যদি না থাকে পড়াটা, এখন আমি যে পোটেলে মাঝে মাঝে ভর্তি হয়ে যাই যখন গানের সিজন না থাকে। এই যে পড়াটা পোটেল আছে না, বাতের পোটেল, এইসব পোটেলে আমি এখনো যখন গান না থাকে তখন আমি ভর্তি হই। তখন আমার মানুষ এখন চিনা না, ধরেন আমার উস্তাদের মাত্র 3 জন লোকের সাথে পরিচয় করে দিয়েছে, আমার তো কি চিনা না। তখন কি টুকটাক অল্প টাকার ভিতরে বাইনা গায়ে আসে, 1500 টাকা 1500 টাকা এই দিকে আর চলে, ডুলি মুলি লইয়া গিয়ে পোষে না। ঠিক আছে, আমার ইচ্ছা মারে মেহের রাজি করে এর আমি বিয়ে করবো, যদি সে আসে। আর না আসলে তো করার কিছু নাই। ঠিক আছে, আমার লাইনে আমি আছি, গান বাজলে আমি ব্যস্ত আছি, শুধু আমি দৌড়ে যাচ্ছি। যদি আমি আইসি, যদি যে মানে গল্প বলতাছি আমার জীবনের প্রকার, জীবন আমি বুঝতে পারছিলাম না, আমি ভাবতে পারছিলাম না। হ্যালো 890 আমি গল্প বলবো, আমার জীবনের অনেক ধন্য মনে করবো, আমি আবেগ দিতে পারছি না। তারপরেও সেটা ঠিক আছে, সমস্যা নাই। আপনি এসছেন আপনার জীবনের গল্প বলার জন্য, এখন সবার জন্য এটা প্ল্যাটফর্ম, সেটা অবশ্যই ঠিক আছে। কিন্তু যদি একটু মানুষে যদি আমার একটু সুযোগ করে দেয় যে বড় সাথে গান করার জন্য, আমি অনেক ধন্য মনে করবো। নিশ্চয়ই, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমাকে একটু বলেন যে আপনার এখন দিনের রুটিনটা কি, মানে কিভাবে দিন কাটে? কি রে, ধরেন তো যে আমি পড়া মানে ফুটেলে ভর্তি হই, ধর আমার গান না থাকে, গান তো থাকে না ডেইলি, গান সবসময় থাকে না, আমি ফুটেলে রুটি বানাই এখনো মাঝে মাঝে, যখন এখনো রুটি বানান? এখনো গানের জন্য গান না থাকে আমার, মানে গানের বায়না যখন না থাকে, যখন কাজ থাকে না, আর রোজগার থাকে না, তখন হোটেলে গিয়ে রুটি বানান? হ্যাঁ, রুটি বানাই। এই যে ওই ধরেন গান তো এই যে শীতকালে কয়েক টুকটাক থাকবো, এরপরে থাকে না, তখন আমি ফুটেলে ভর্তি হয়ে যাই। এই যে হারমোনিয়াম বাজান, আপনি খুব ভালো হারমোনিয়াম বাজান, এগুলো কার কাছ থেকে শিখেছেন? এই যে শারীন্দ্র সাধক, দলিলউদ্দিন বৈদ্যের ছেলে ইমন সরকার, হারমোনিয়াম বাজান হলে আমার মাথা নষ্ট হয়ে যায়, কিছুই শিখছি না। তারপরে হয়ে আমার এই দূর দেখা দিয়েছে, দেখানোর পরে মোটামুটি একটু হালকা বাজাইতে পারি। এই হারমোনিয়ামটা কার? এই হারমোনিয়ামটা আমার এই যে আমার রিস্কাতে, এই যে রিস্কাতে আমার থার্ফা মারছিন, তারপরে আমার স্থান দিছিল তার ঘরে। থাপ্পড় মারার পরে তারপরে আপনাকে নিয়ে গিয়ে স্থান দিয়েছে? যে 22 দিন পরে, 22 দিন রিস্কা চালানোর পরে, যে সে এই 22 দিনের মাথাতেই আমার রিস্কা যে তার জামাই উঠছিন, তার নয় যে শিরিন আর তার জামাই নামে শাহজাহান, তো আমরা স্থান দিয়েছি যে কইলাম আর মাইয়া একটা সাথে আসিন। আমার সে আমার কইছে তোর কিছু কোন লাগবো না, আমার উস্তাদের বাড়ির যাওয়ার জন্য গাড়ি ভাড়া সবকিছু আমার সে দিছে। তখন সে তার মাইয়া হবে কিন্তু আবার আমার উস্তাদের কাছে গান শিখে, আমার উস্তাদে বললে দিছে তার তো একটা হারমোনিয়াম নাই, তোমার মারে বললো এই বাবুলটা হারমোনিয়াম দিত, দিয়ে টুকটাক গান টান বাজা, হারমোনিয়াম বাজাইলে হারমোনিয়াম ভালো থাকে, বললো দিয়ে হারমোনিয়াম দিত। আবার উস্তাদে ফোন করে বলে দিছে তার হারমোনিয়ামটা, তার হারমোনিয়াম আপনাকে চেঞ্জার, এটা হারমোনিয়াম চেঞ্জার, স্কেল চেঞ্জার, ইন্ডিয়াতে সরাসরি আনছে। এরা তো টাকা পয়সা আছে, আর আমরা তো টাকা পয়সা নাই। আমরা সারা জীবনে এই একটাই বাদ্যযন্ত্র আপনার সম্বল? জি, এই সারা জীবন জুড়ে গান গেয়ে একটাই বাদ্যযন্ত্র সম্বল, সেটা মানুষের দেয়া? জি, আমি আমি কিছু করতে পারলাম না, ধরেন আমার পাশে এখনো কিছু করতে পারলাম না, কিন্তু ভবিষ্যৎ করতে পারলাম না। তারপরে আল্লাহ দরবার আমি লাখ লাখ কোটি কোটি আমি শুক্র আদায় করি, আল্লাহ যেমনি আমার লাইকে শান্তি পায়। আমার বাড়ি কোনো কিন্তু কিছুই নাই, তারপরে কিন্তু আমি ভবিষ্যতের আশা করি না। আল্লাহ মুরব্বীরা শুনি এই দুনিয়াতে আমরা অস্থায়ী, মরলে সব থাকবো ফইরা। এই কারণে আমি আল্লাহ যেমনি আমার রাখতেছে লাখ লাখ শুক্র, যে মানুষ স্টেশন ঘুমায় থাকে, তাতে কিন্তু আল্লাহ অনেক ভালো লাগছে। তারপরে আমি কিনো আশা করি না, আমি জায়গা সম্পত্তির বাড়ি ঘরের কিনো আশা করি না, কি আশা করি কিনো লাভ নাই, আমি পারতাম না। এই কারণে আমি আশা করি না। তুমি শুধু মানুষের কাছে দোয়া চাই, এবং মানুষের কাছে আমি যেন ভালো গান গাইতে পারি মানুষের সামনে। সুখী মানুষের সন্ধানে একটা গল্প ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। শেষ পর্যন্ত রাজা সুখী মানুষ খুঁজে নিয়ে আসতে বললেন, এবং যে মানুষটাকে পাওয়া গেল রাজ্যে সুখী মানুষ, তার কোনো জামা ছিল না। এই গল্পটা নিশ্চয়ই আপনারা জানেন। রাজার অনেক বেশি অসুখ, রাজা সুস্থ হচ্ছেন না। পরে কবিরাজ বললেন, আপনি তখনই সুস্থ হবেন আপনার রাজ্যে যে সুখী মানুষ, তার গায়ের জামাটা যদি আপনাকে নিয়ে এসে পরানো হয়। রাজ্য উজাড় হয়ে গেল, সুখী মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেক মানুষ ধনী, সবার গায়ে কাপড় আছে, সব অনেক অনেক ধনী মানুষ, কিন্তু সুখী মানুষ নেই। পরশেষে একজন মানুষ পাওয়া গেল যে সুখী মানুষ, কিন্তু তার গায়ে কোনো জামা নেই। আজকের হ্যালো 8920 এরকম একজন সুখী মানুষ এসছেন, যার আসলে জীবনে কিছুই নেই। 21টা বছর পার হয়ে গেছে, মা বেঁচে আছেন, দিন আনে দিন খায়, গলায় সুর আছে, গান গাইতে পারেন, কিন্তু
এই যে হারমোনিয়ামটা আপনারা শুনছেন, এই হারমোনিয়ামটাও তাকে দান করা, তার জীবনে আসলে কিছুই নেই, শুধু সুর ছাড়া, এবং সে প্রচন্ড সুখী মানুষ। চলেন ভাই আরেকটা গান শুনি, তারপর আমরা আরেকটা বিরতি নেব। আমি যেদিকে যাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি, এ প্রিয় নবী আমার, হে প্রিয় নবী, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী। আওয়ালে আখেরে নবী, জাহেলে বাতুনে নবী, আওয়ালে আখেরে নবী, জাহেলে বাতুনে নবী। তোমায় দেখলে লজ্জায় ডাকে, তোমায় দেখলে লজ্জায় ডাকে আকাশের ওই রবি, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী। না হইলে তোমার সৃজন হইতো না এই বিশ্বভুবন, না হইলে তোমার সৃজন হইতো না এই বিশ্বভুবন। সদাই কান্দে হই পাগল মন, সদাই কান্দে হই পাগল মন তোমার কথা ভাবি, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী আমার। তোমার কথা তাকলে স্মরণ, স্মরণ তাকলে হই না মরণ। তোমার কথা তাকলে স্মরণ, স্মরণ তাকলে হই না মরণ। কয় সালামে হইতে পারে যেন, কয় সালামে হইতে পারে যেন তোমার কথা ভাবি, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী। আমি যেদিকে যাই দেখিতে পাই, যেদিকে যাই দেখিতে পাই তোমার প্রিয় ছবি, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী আমার, হে প্রিয় নবী। বাহ, আমরা প্রিয় শ্রোতা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নিয়ে আজকের এই জীবন গল্পে একেবারে শেষ ভাগে ফিরবো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। চলে আসতে পারেন জীবনের গল্প বলার জন্য আমাদের স্টেশনে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 ফোন করার পরে আপনার নাম এবং সেল নাম্বারটা স্পষ্ট করে বলবেন। যদি আপনি গায়ক ভালো হয়ে থাকেন, যদি আপনার সুন্দর একটা জীবন গল্প থেকে থাকে, আপনি নিশ্চয়ই আমাদের এখানে এসে বলতে পারেন। সেক্ষেত্রে গান একটু হলেও 1 থেকে 2 লাইন একটু গান করে আমাদেরকে শোনাতে হবে। ওকে, ফিরে আসবো ঠিক 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up, the closer the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close Up presents Hello 8920. Close Up, the closer the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি আমরা। বাবুল সরকার রয়েছে আমাদের সাথে। যতটুকু সময় পাবো আমরা গানেই থাকতে চাই। কার গান করবেন এই মুহূর্তে? আব্দুল করিমের গান। আব্দুল করিমের গান, বাউল শিল্পী। শুনি। কেন প্রীতি বারাইলা রে বন্ধু,
সাইরা যাইবা যদি মনে রাখিব তোর মন আমি কেমনে রাখিব তোর মন আমার আপন করে ভাদির বন্ধু যাইবা যদি কেন প্রীতি বারাইলার বন্ধু সাইরা যাইবা যদি পরাপর্শী ভাদি আমার বাদি কাল নদী পরাপর্শী ভাদি আমার বাদি কাল নদী কেঁদে কেঁদে চোখের জলে কেঁদে কেঁদে চোখের জলে দিবানিশি বাসির বন্ধু চাইরা যাইবা যদি কেন প্রীতি বারাইলার বন্ধু সাইরা যাইবা যদি তারে কিব লিব আমি নিজে অপরাধী তারে কিব লিব আমি নিজে অপরাধী মরণ জ্বালা সহিতে নারী মরণ জ্বালা সইতে না পারি দিবানিশি কান্দিরে বন্ধু চাইরা যাইবা যদি কেন প্রীতি বারাইলার বন্ধু চাইরা যাইবা যদি বাউল আব্দুল করিম বলে কি বেদি বাউল আব্দুল করিম বলে হইল কি বেদি তুমি বিনে হেবু বনে তুমি বিনে হেবু বনে কে আছে আমার বন্ধু চাইরা যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন করে মাদির বন্ধু চাইরা যাইবা যদি কেন প্রীতি বারাইলার বন্ধু চাইরা যাইবা যদি বাহ, চমৎকার। তো একেবারে শেষের দিকে যেহেতু চলে এসেছি, আপনি হ্যালো 8920-তে লাখ লাখ মানুষের সামনে আজকে আপনার এই জীবনের গল্পটা শোনালেন। আপনার ভবিষ্যতের চিন্তাটা কি করতে চান ভবিষ্যতে? 21 বছর বয়সটা এখন, সামনের দিকে বয়স আরো বাড়বে, মানুষের তো স্বপ্ন থাকে সংসার ধর্ম করার, নিজের পায়ে নিজে দাঁড়ানোর। আপনার তো সেই অর্থে বিষয়গুলো অনেক কঠিন। কোন পরিকল্পনা আছে সামনের দিনগুলো নিয়ে? আছে আমার, শুধু এইটাই আমি যেন একটা ভালো শিল্পী, নামে দামি ভালো শিল্পী হইতে পারি, গান করতে পারি। আমার শুধু এইটাই আশা, আমার অন্য কিনা আমার আশা করি না, অন্য আশা করে কিনা লাভ হইব না। আমি আগেও গানের জন্য আমি অনেক কষ্ট করেছি, না খাইয়া লিছি, অনেক কষ্ট করে রিস্কা ফেলাইছি। এই দিয়ে আমি শুধু চাই যেন মানুষ আমারে ভালো ভালো স্টেজে আমার গান গাওয়ার সুযোগ কইরা দে। আমি তো ছোট ছোট দৃষ্টিতে গান করি, যেন মানুষ আমার চিনে আমি বাবুল সরকার। এটাই শুধু মানুষের কাছে আমি চাই। নিশ্চয়ই আমাদেরও দোয়া থাকবে আপনার প্রতি। আপনি ভালো নজরে পড়েন, এবং যেখানে যে নজরে পড়লে আপনার আসলে এরকম
বড় বড় স্টেজে আসার সুযোগ হয়, জি। সেটার জন্য আমরা নিশ্চয়ই আপনার জন্য শুভকামনা জানাবো। আমরা একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করব। কোন গানটা শোনাবেন আমাদেরকে? আমি মাকে নিয়ে একটি গান দেওয়ার চেষ্টা করবো। জি, এবং এটা দিয়েই আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করবো প্রিয় শ্রোতা। আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এক এতিম ছেলে। ও জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এক এতিম ছেলে। ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ওই আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারি না খেদমত, করিও নবীর উম্মত। ও বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি কেউ থাকে। ও বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি কেউ থাকে। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, তারা কাবার চেয়ে বড় সম্পদ, করিও নবীর উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খাইরা বানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা, সেই খানা খাইরা বানা। কই শাহলম সরকার পিতা মাতার দরকার, কই শাহলম সরকার হাসরে দরকার, পিতা মাতার বরকত, করিও নবীর উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত। ও করিও নবীর Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।